আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফিয়ারলেস ফাইটার্স অফ HSC 27। সবার কি অবস্থা? সবাই কেমন আছো? ভাইয়ের কথা শুনতে পাচ্ছ কিনা? ভাইকে সবার পেছনে স্মার্ট বোর্ড দেখতে পাচ্ছ কিনা? কাইন্ডলি জানিয়ে দাও। আর আমার এখানে প্রচন্ড বৃষ্টি হইতেছে, বুঝছো? বৃষ্টি, সন্ধ্যা, প্রচুর ঘুম আসতেছে আমার, বা স্টিল ঘুম টুম ঝেড়ে ফেলে তোমাদের সাথে ক্লাসে চলে আসি। তো যার যার যত অজুহাত, যত বাহানা আছে, সব ছেড়ে ফেলে এই ক্লাসে চলে আসো। এটা অসাধারণ ক্লাস হবে ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে, গুড। দিনকাল ভালো যাচ্ছে, সাবাস। অপূর্ব বলছে, ভাইয়া আমার নামটা নেন। অপূর্ব নিলাম, যাও, অপূর্ব নাথ। এবং সে 1 কোটি বছর পর আমার লাইভ ক্লাস না, আমি কিন্তু, ও হ্যাঁ, আসলে অনেকদিন পর মাঝখানে একটা রেকর্ডেড লাইভ দিয়েছিলাম, উদ্ভিদ সাহিত্য তত্ত্ব পার্ট 1, যেটা সেটা, তাই না? হ্যাঁ হ্যাঁ। পরেরটা হচ্ছে মনে হয় ইউশানি ছিল। তারপর ইউশা ভাইয়ের ক্লাস কেমন লাগছে বলো? ভাইয়ারা কিন্তু অসাধারণ। ইউশা, প্রাপ্য, তৌহিদ সবাই অসাধারণ, সবাই ডিএমসিয়ান, তাই না? এর মধ্যে ইউশা হচ্ছে সব থেকে জুনিয়র, K79 ব্যাচের। ঠিক আছে, প্রাপ্য K78 ব্যাচের, তৌহিদ K75, আর আমি হচ্ছে K74 ব্যাচের। ঠিক আছে? আমি জানি তোমাদের মধ্যে অনেকেই হতে চাও এই রয়্যাল কে ফ্যামিলির সদস্য, তাই না? ঢাকা মেডিকেল কলেজে পড়তে চাও। ইনশাল্লাহ একদিন এই স্বপ্ন সফল হবে। স্বপ্ন সফলের প্রথম ধাপ হচ্ছে একাডেমিকে ভালো করে পড়া। দ্বিতীয় ধাপ হচ্ছে অ্যাডমিশনের জন্য নিজেকে আস্তে আস্তে প্রস্তুত করা। ঠিক আছে? এবং আমরা কিন্তু প্রথম ধাপও ভালো করে পড়ছি এবং দ্বিতীয় ধাপেও আমরা পদার্পণ করেছি, তাই না? প্রি মেডিকেল প্রি অ্যাডমিশন কিন্তু চলমান। প্রায় 700 জনের মতো ভর্তি হয়ে গেছে আমাদের সাথে, এবং তারা ক্লাস করছে। আর যারা ক্লাস তোমরা করছো, তারা একটু আমাদের আপডেট জানাবে যে ভাই এই ক্লাসগুলো করে আমাদের উপকার হচ্ছে, বা অনেক ক্ষেত্রে ফার্স্ট ইয়ারে আমরা একটা চ্যাপ্টার পড়াই, সেটা তোমার রিভিশন হয়ে যাচ্ছে, এমসিকিউ এর পোর্শন অনেক স্ট্রং হচ্ছে, বা হোয়াট এভার ইউর কমেন্ট ইজ, প্লিজ লেট আস নো। আর নামাজের ব্রেক, আমি নামাজ অ্যাকচুয়ালি পড়ে ফেলেছি, আমাদের এখানে 6:45 বা 50-এর দিকে আজান দেয়। আচ্ছা, তোমরা যারা নামাজ পড়োনি তাদের জন্য একটা নামাজে বিরতি দিচ্ছি। যারা নামাজ পড়ে ফেলেছো তারা একটা কাজ করবা, অ্যাক্টিভ রিকল করবা। কোনটা? প্রিভিয়াস ক্লাসের পড়াটা। ঠিক আছে? প্রিভিয়াস 2টা ক্লাসে তোমরা কি কি পড়েছো, জাস্ট টপিক গুলা, প্রত্যেকটা টপিক থেকে একটা একটা লাইন, বা হতে পারে একটা মেকানিজমের মেইন কথাটা কি ছিল, সেটা একটু রিভিশন দিবা। ঠিক আছে? সো নামাজের ব্রেক, যারা নামাজ পড়ে ফেলেছো তারা অবশ্যই অ্যাক্টিভ রিকলিং করে গত 2টা ক্লাসে কি পড়েছো এটা বইয়ের পাতাটা উল্টাও, এবং নিজে একটু মনে করার চেষ্টা করো। ঠিক আছে? ওকে। নামাজের বিরতি কত মিনিট দিব? 7 রাকাত 7 মিনিট। ঠিক আছে মাই স্টুডেন্টস? এখন রসায়ন ক্লাস না তো, এখন মনে হয় বায়োলজি ক্লাস। এখন হচ্ছে আমি ডিএমসি তে চান্স পেয়ে আপনার সাথে দেখা করব ইনশাল্লাহ। আমি সেই দিনটার জন্য অপেক্ষা করছি। তোমরা কত ব্যাচ হবা? কে এখন মনে হয় কে কত চলে? K84 হবে, 26 ব্যাচ। তোমরা প্রবাবলি K85 হবা। একজন বলছে, ভাইয়া আমি আমার কলেজে ইয়ার চেঞ্জের রেজাল্ট দিয়েছে, এ পেয়েছি এবং ফোর্থ হয়েছে। কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস। ওকে, তাহলে নামাজের ব্রেক শেষে সবাই চলে আসো, হ্যাঁ?
হেই ফিয়ারলেস ফাইটার্স, কি খবর? টাইম ইজ আপ। হ্যাঁ, 7 মিনিট সময় শেষ, এখন আমরা শুরু করি, ঠিক আছে? সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে থাকো। ভাইয়ের কথা শুনবা জাস্ট, আর কোনো প্যারা নেই, খালি ভাইয়ের কথা শুনবা, বুঝছো? যা কথা শুনবা সেগুলো বইতে আছে, সেগুলো পরীক্ষায় আসবে, হোপফুলি ভালো হবে। আচ্ছা, বিফোর দ্যাট আমি দুই একটা কথাবার্তা বলেই শুরু করি। সেটা হচ্ছে, আমি অনেকের কমেন্ট পড়ছিলাম এখানে। হ্যাঁ, অনেকে বলছে ইয়ার ফাইনাল খারাপ হয়েছে, অনেকে বলছে ভালো হয়েছে, অনেকে মোটামুটি হয়েছে, মানে মিক্স আপ ফিলিংস। সো সবার উদ্দেশ্যে একটাই কথা, ভাই বাদ দাও, যা হইছে হতে দাও, মুভ অন। ভালো হইছে, খুশি হও, দেন আবার পড়াশোনা বসে যাও। খারাপ হইছে, মন খারাপ করো, বাট মন খারাপ করে বসে থাকলে হবে না, সব ভুলে গিয়ে আবার নতুন উদ্যমে শুরু করো। মোটামুটি হয়েছে, এখান থেকে টপ লেভেলে যাওয়া সম্ভব, বাট বারবার বলছি এফএল রেজাল্ট নিয়ে পড়ে থাকবা না। রিস্টার্ট বাটনে ক্লিক করো, রিফোকাস করো, ঠিক আছে? নিজের প্ল্যান রিশেপ করো, দেন আগাও। দেখবা এই আক্ষেপটা, এই কষ্টটুকু বোর্ড পরীক্ষায় বয়ে বেড়াইতে হবে না, অ্যাডমিশনে বয়ে বেড়াইতে হবে না। আর যদি এখন থেকেও তুমি সিরিয়াস না হও, বা এই যে বিগত 1 বছর থেকে শিক্ষা না নাও, সেই ক্ষেত্রে তোমার বাকি সময়টাও কষ্টে কাটবে, অ্যাডমিশনটাও কষ্টে যাবে, বোর্ড পরীক্ষাও কষ্টে যাবে, বুঝছো? সো যা হওয়ার হয়েছে, এখন এগুলো নিয়ে কোনো কথাই না। এখন একটাই কথা, ভাই ধর্মীয় কাজ করব, নামাজ কালাম পড়বো, এবং নিজের সবটুকু দিয়ে পড়াশোনা করবো, ইনশাল্লাহ। কামব্যাক হবে না মানে? অবভিয়াসলি হবে। ঠিক আছে, সো লিভ ইট। এখন আমরা কুইক রিক্যাপ বলেছিলাম, অনেক যারা করেছে তো গুড, যারা করনি, গত 2টা ক্লাসে তুমি কি কি পড়েছো, আমি টপিকগুলোর নাম লিখছি, টপিকগুলোর নাম লিখে 1-2টা করে কথা বলবো, তোমরা একটু শোনার চেষ্টা করবা। আমি প্রথম ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম উদ্ভিদ শারীরতত্ত্ব। উদ্ভিদ শারীরতত্ত্ব মানে কি? মানে উদ্ভিদের মধ্যে যাবতীয় জৈব রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া যা ঘটছে, সালোক সংশ্লেষণ, শ্বসন, খনিজ লবণ পরিশোষণ, ঠিক আছে, প্রস্বেদন, সবকিছু নিয়ে যে আলোচনা, সেটাকে বলেছে উদ্ভিদ শারীরতত্ত্ব। এই জিনিসটা নিয়ে আলোচনা করা শুরু করেছিলেন, বা এই জিনিসটার গোড়াপত্তন করেছিলেন স্টিভেন হেলস, এই জন্য তাকে উদ্ভিদ শারীরতত্ত্বের জনক বলা হয়। আমরা উদ্ভিদ শারীরতত্ত্ব পড়া শুরু করেছিলাম, উদ্ভিদ শারীরতত্ত্ব বা প্লান্ট ফিজিওলজি, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস? ওকে, আমরা প্রথম যে টপিকটা বলেছিলাম যে ভাই পানি এবং খনিজ লবণ পরিশোষণ। পানি এমনিতেই পরিশোষিত হয় ভূপৃষ্ঠের নিচ থেকে মূল রোম দ্বারা, আর খনিজ লবণ পরিশোষিত হয় মূল রোমের কোষ বিভাজন অঞ্চল দিয়ে, তাই না? তো আমরা চলে গিয়েছিলাম খনিজ লবণ পরিশোষণ। খনিজ লবণ পরিশোষণ, এই খনিজ লবণ পরিশোষণের আবার 2টা ওয়ে ছিল, একটা সক্রিয় শোষণ, একটা নিষ্ক্রিয় শোষণ। অর্থাৎ একটাতে শক্তি দরকার হতো, মানে এটিপি লাগতো, এনজাইম লাগতো, ক্যারিয়ার বা ট্রান্সপোর্টার প্রোটিন লাগতো, আরেকটাতে এমন কোনো শক্তি দরকার হতো না। কেন শক্তি লাগতো? কারণ এখানে ঘনত্বের আনতির বিপরীত দিকে বিভিন্ন জিনিসের আদান প্রদান ঘটতো। আর কেন নিষ্ক্রিয়, কেন শক্তি লাগতো না? কারণ নরমাল প্রসেসে উচ্চ ঘনত্ব থেকে ঘনত্বের আনতির দিকেই সেই পরিশোষণ প্রক্রিয়াটা হয়, তাই না মাই ডিয়ার স্টুডেন্টস? এই সক্রিয়ের মধ্যে ছিল লুন্ডেগর মতবাদ, যেটা আমি তোমাদের পড়িয়েছিলাম, বা সাইটোক্রোম পাম্প মতবাদ, যেখানে সাইটোক্রোম চেইনের মাধ্যমে পিলো পাসিং এর মতো করে জারণ বিজারণের মাধ্যমে অ্যানায়ন কোষের বাহির থেকে ভেতরে প্রবেশ করে। আর আমরা বলেছিলাম ইন কেস অফ ক্যাটায়ন পরিশোষণের ক্ষেত্রে আলাদা কোনো প্রক্রিয়ার দরকার নেই। ওকে, তারপর তোমাদের ইউষা ভাইয়া মনে হয় তোমাদের পড়িয়েছিল লুন্ডেগরের পর সব থেকে আধুনিক মতবাদ আছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, যেখানে H+ মানে প্রোটন এবং অ্যানায়ন একই সাথে পরিশোষিত হয়। আরেকটা ছিল লেসিথিন বাহক মতবাদ, অর্থাৎ লেসিথিন নামক একটি ফসফোলিপিড এই আয়নটাকে বহন করে কোষের বাহির থেকে কোষের ভেতরে প্রবেশ করাতো, তাই না? ঠিক একইভাবে নিষ্ক্রিয় পরিশোষণ প্রক্রিয়া ছিল 4টা টাইপ। কি কি 4টা টাইপ? এক্ষেত্রে ভাই কোনো রকম এটিপি লাগবে না, এটিপি ছাড়াই নিষ্ক্রিয় পরিশোষিত হবে। 4টা টাইপ ছিল। একটা ছিল ব্যাপক প্রবাহ, মানে অনেক বেশি পানি যখন হঠাৎ করে চলে আসবে, তখন কি হতে পারে?
তখন এই পানির সাথে দ্রবীভূত আয়ন সমূহ কোষের ভেতরে প্রবেশ করবে, রাইট? ওকে, তারপর ছিল ব্যাপন, স্বাভাবিক ব্যাপন। ব্যাপন প্রক্রিয়া আমরা কি দেখেছি, যে উচ্চ ঘনত্ব থেকে কোন একটা দ্রব নিম্ন ঘনত্বে প্রবেশ করে। সো এইভাবে ভূপৃষ্ঠের পানিতে অসংখ্য অসংখ্য আয়ন আছে। এই উচ্চ ঘনত্বের আয়ন সমৃদ্ধ পানি থেকে কোষের ভিতরে আয়ন সমূহ চলে আসে, রাইট? ওকে, তারপর ছিল ডোনান্স ইকুইলিব্রিয়াম। কোষের মধ্যে সবসময় একটা নেগেটিভ চার্জ বজায় থাকে। এই নেগেটিভ চার্জকে নালিফাই করার জন্য, প্রশমিত করার জন্য পজিটিভ আয়ন সমূহ এখানে প্রবেশ করে। আবার যখন পজিটিভ চলে আসে, একটু প্রশমিত করার চেষ্টা করে, আবার কোষের যে স্বাভাবিক ধর্ম নেগেটিভ থাকা, তার জন্য অ্যানায়ন প্রবেশ করে। ঠিক আছে মেরি স্টুডেন্টস? আরেকটা কি বলো, আরেকটা কি? নিষ্ক্রিয় পরিশোধন প্রক্রিয়া আর কি কি আছে? আর কি কি আছে? আর কি কি আছে? আর কি কি আছে জানাতে হবে ভাইয়াকে, এটা তোমাদের টাস্ক। ভাইয়া তিনটা বললাম, ডোনান্স বললাম, ব্যাপক প্রভাব বললাম, ব্যাপন বললাম, আয়ন বিনিময়, তাই না মানে স্টুডেন্টস? গুড, আয়ন বিনিময়। আর শুরুতে আমরা পড়েছিলাম আয়ন এক্সচেঞ্জ পড়েছিলাম। গুড, ওকে গ্রেট। তারপর খনিজ লবণ পরিশোধনের প্রভাবক পড়েছিলাম। তোমরা কয়েকটা প্রভাবকের নাম কমেন্টে আমাকে জানাও তো, কি কি প্রভাবক পড়েছিলাম, কি কি প্রভাবক পড়েছিলাম? গুড গুড, ভেরি গুড। আয়ন বিনিময়, মাই ডিয়ার ফিয়ারলেস ফাইটার্স, বলো দেখি কোন কোন প্রভাবক পড়েছিলাম? কিছু প্রভাবক ছিল না? প্রভাবক ছিল আলো, ইয়েস, লাইট, গুড, অক্সিজেন, সাবাস, শ্বসনের হার, গুড, আয়নের ঘনত্ব, গুড। ঠিক আছে, প্রভাবকগুলো অবশ্যই লাগবে। এটিপি হচ্ছে আমাদের বডিতে শক্তি যেভাবে স্টোর থাকে, তার নাম এটিপি, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। তুমি এসএসসি তে পড়ে এসেছো, ঠিক আছে? অ্যাডেনোসিন ট্রাইফসফেট, শক্তি যে রাসায়নিক রূপে আমাদের বডিতে থাকে, আমরা শক্তিটা যে রূপে খরচ করি সেটা হচ্ছে এটিপি। গুড, ভেরি গুড। আচ্ছা, এখন আমরা চলে যাবো প্রশোধন প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়ায়? প্রশোধন প্রক্রিয়ায়। তো তোমরা এখন কোনো কথা বলবে না, তোমরা ভাইয়ার কথা কিছুক্ষণ শোনার চেষ্টা করবা। দেখবা ভাইয়ার কথা শোনার পর তোমার এই চ্যাপ্টার থেকে বা এই টপিক থেকে, প্রশোধন থেকে আর তেমন কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে মেরি স্টুডেন্টস? সো একটাই লক্ষ্য, সেটা হচ্ছে ভাইয়ার কথা শোনা। হ্যাঁ, সবাই সমস্ত ফোকাস ভাইয়ার কথায় দাও। ওকে মেরি স্টুডেন্টস, এই অধ্যায়ে অনেকগুলা ক্লাস নিব, অনেকগুলা ক্লাস নিব এই অধ্যায়ে, ঠিক আছে? অনেকগুলা। এই কি ব্যাপার, কমেন্ট অফ করলাম কিন্তু কমেন্ট আসছে কেমনে? ভাই আমি আগের ক্লাসটি করি নাই, এটা করবো নাকি করবো না, অবশ্যই তুমি এই ক্লাসটা করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই ক্লাসটা করলে তুমি বুঝে ফেলবে, আগের ক্লাসটা পরে করে নিবা। ওকে চলো আমরা শুরু করি মাই ডিয়ার স্টুডেন্টস। প্রচ্ছেদন। সো প্রথম কথা ভাইয়া, প্রচ্ছেদন জিনিসটা কি? হোয়াট ইজ প্রচ্ছেদন, বা যেটাকে ইংলিশে আমরা বলি ট্রান্সপিরেশন। ট্রান্সপিরেশন, ট্রান্সপিরেশন। এখন এখান থেকে আমরা কি কি পড়বো? আমরা জানবো প্রচ্ছেদন কি জিনিসটা, কাকে বলে। আমরা এখান থেকে পড়বো প্রচ্ছেদনের অঙ্গ, মানে প্রচ্ছেদন কোন কোন অঙ্গ দিয়ে হয়। আমরা পড়বো প্রচ্ছেদনের প্রকারভেদ, কি কি প্রকারে প্রচ্ছেদনটা হতে পারে। আমরা পড়বো প্রচ্ছেদনের প্রক্রিয়া, কোন প্রক্রিয়ায় প্রচ্ছেদনটা হয়। আমরা পড়বো প্রচ্ছেদন কেন দরকার, কেন দরকার, কেন, ওয়াই। এই জিনিসগুলো আমরা প্রচ্ছেদন থেকে পড়বো, ঠিক আছে? গ্রেট, সো লেটস স্টার্ট। প্রথম উত্তর, মানে প্রথম প্রশ্ন, প্রচ্ছেদন কি? প্রচ্ছেদন কাকে বলে ভাই? আচ্ছা খেয়াল করো, উদ্ভিদ কন্টিনিউয়াসলি, একটু আগে আমরা দেখেছি, ভূপৃষ্ঠের নিচ থেকে অসংখ্য অসংখ্য পরিমাণ পানিকে পরিশোষণ করে। উদ্দেশ্য কি?
উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় এটা ব্যবহার করা, পানিকে ব্যবহার করা। এখন দেখো আমরা যে খাবারগুলা খাই, আমরা সবগুলা খাবার কি ব্যবহার করতে পারি? না, দেয়ার আর সাম আনডাইজেস্টেড পার্টিকলস। কিছু থাকে যেটা আনডাইজেস্টেড থাকে, অপরিপাচ্য থাকে, সেটা বডি থেকে আমরা বের করে দিই পায়খানার মাধ্যমে, তাই না? আবার মূত্র ত্যাগের মাধ্যমে বডি থেকে অতিরিক্ত পানি, অতিরিক্ত আয়নস, অতিরিক্ত কি বলা যায়, H+, অম্লীয় আয়ন, ক্ষারীয় আয়ন, এগুলো বের করে দেয়, রাইট? কিন্তু উদ্ভিদের তো ভাই পায়খানা করার ব্যবস্থা নাই, মূত্র ত্যাগেরও ব্যবস্থা নাই, তাই না? তাহলে উদ্ভিদ তার অতিরিক্ত জিনিসগুলা কিভাবে বের করবে? এখন লাকিলি উদ্ভিদ তো আর ভাতটাত খায় না, তাই না, যে ওর হচ্ছে শক্ত জিনিসপত্র বাইর করতে হবে। নো, উদ্ভিদ পানিকে নেয়, গ্যাস নেয়, এগুলাকে প্রসেসিং করে সে গ্লুকোজ বানায়, তাই তো? এই যে অসংখ্য পরিমাণ সে পানি নিচ্ছে, কিন্তু সবটুকু পানি সে ব্যবহার করতে পারছে না। এবং তুমি যদি একটু খেয়াল করে দেখো, তোমার বইয়ে আছে, আলটিমেটলি একটা গাছ, ধরো একটা গাছ, এই গাছ যদি 100 লিটার, কত লিটার, 100 লিটার পানি তার মূল দিয়ে পরিশোষণ করে, তার মাত্র 1 লিটার মোরলেস, ঠিক আছে, সে ব্যবহার করে। কি করে? ব্যবহার করে। তাহলে খেয়াল করো অতিরিক্ত কত আছে? 99 লিটার। এখন মানুষের বডিতে পানি আসলে কি হবে? কোষের মধ্যে পানি জমবে, কোষ ফুলে যাবে, কোষ ফুলে যাবে, তখন তো প্যারা। কি প্যারা ভাই, এক সময় কোষ ফেটে যেতে পারে। সো এই যে উদ্ভিদের এত এত পানি সে নিচ্ছে, মাত্র 1 লিটার সে ব্যবহার করছে, সমস্ত পানি যদি সে তার বডিতে জমা করতে থাকে, জমা হতে হতে একসময় উদ্ভিদ পানির কারণে মারা যাবে, ঠিক আছে, তাই না? আচ্ছা, আমার ভিডিওর আগে সাউন্ড আসতেছে, হোয়াটস রং? রবিন, তুমি কি আছো? তাই নাকি? কি বলে এগুলা? সবকিছু ক্লিয়ার না? অল ওকে? কি যে বলো তোমরা, তোমার নেট কানেকশন ঠিক করো ভাই। বাট আমি কমেন্ট অফ করে দিলাম, কিন্তু স্টিল কমেন্ট আসতেছে। কি ব্যাপার, তোমরা কি হ্যাকট্যাক করলা নাকি ভাই? দেখি। হ্যাঁ রবিন, ঠিক আছে, ওকে। এই কোনো সমস্যা নেই, টেকনিক্যাল আমাদের রবিন আমাদের সমস্ত কিছু সাপোর্ট দেয়। ও বলছে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, তোমরা কিপ কাম, ঠিক আছে? আচ্ছা, সেই অতিরিক্ত পানিটাকে ব্যবহার যেটা করতে পারছেন সেটাকে বের করে দিতে হবে, আদারওয়াইজ বিপদ। এখন এই পানিটাকে বের করা যায় দুইটা ভাবে। কিছু কিছু উদ্ভিদ, তোমরা টিস্যু তন্ত্রে পড়েছো, সেখানে কি হয়, পানি অ্যাকুয়াস ফর্মে, জলীয় আকারেই বের হয়ে যায়। যেমন ঘটক, প্রাপ্যপণের কথা, ঘাস, কচু এবং টমেটো, তাই না? এই তিনটা উদ্ভিদের পাতার কিনারায় পানিপত্র রন্ধ্র দিয়ে পানি আকারেই বের হয়েছে, যেটাকে বলে গাটেশন। কি? গাটেশন বা পানি নির্মোচন। আবার এই পানিটা, অতিরিক্ত পানিটা বাষ্প আকারে, এই যে বাষ্প আকারে গাছ বের করে দেওয়ার একটা প্রক্রিয়া অ্যাডপ্ট করে, প্রক্রিয়াটা সে গ্রহণ করে, কারণ অতিরিক্ত পানি রাখা যাবে না। এই প্রক্রিয়াটাই হচ্ছে প্রস্বাদন প্রক্রিয়া। তাহলে কি দাঁড়ালো? যে প্রক্রিয়ায় উদ্ভিদ তার অতিরিক্ত পানি বাষ্পাকারে, বাষ্প আকারে তার বায়বীয় অঙ্গ, বায়বীয় অঙ্গ কি, অর্থাৎ একটা গাছের যে অংশটুকু বাতাসের সংস্পর্শে আছে, দ্যাট মিনস মাটির নিচের অংশ ছাড়া উপরের সমস্ত অংশ, সেটা কাণ্ড হতে পারে, সেটা পাতা হতে পারে, সেটা বৃতি হতে পারে, সেটা অন্য যে কোনো বায়বীয় মাধ্যমের সাথে টাচে আছে এমন একটা পার্ট হতে পারে,
এই বায়বীয় অঙ্গ সমূহের মধ্যে বের করে দেওয়ার যে প্রক্রিয়া অতিরিক্ত পানি বাষ্পাকারে, সেটা হচ্ছে প্রস্বেদন বা ট্রান্সপিরেশন প্রসেস। ঠিক আছে মেডি স্টুডেন্টস? ওকে, নেক্সট ভাইয়া, এটার প্রকারভেদ কি কি আছে? কি কি প্রকারভেদ আছে আমরা চলে যাই, খেয়াল করে দেখি। এটা পরে এই যে প্রস্বেদনের প্রকারভেদ, তিনটা ভাবে এই প্রস্বেদন প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। নাম্বার ওয়ান, পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, যেটা মেইন প্রস্বেদন। স্টার মার্ক দিয়ে রাখো, যেটা পরীক্ষা হলে আসবে যে কোন প্রকার প্রস্বেদন, প্রধান প্রস্বেদন প্রক্রিয়া পত্ররন্ধ্রীয় প্রস্বেদন প্রক্রিয়া। মানে এই প্রস্বেদনটা হয় পত্ররন্ধ্র বা স্টোমাটা দিয়ে। কি দিয়ে? স্টোমাটা বা পত্ররন্ধ্র দিয়ে। ঠিক আছে, দুটো হচ্ছে কিউটিকুলার প্রস্বেদন। তোমাদের যখন প্রাপ্য টিস্যুতন্ত্র পড়ায় তখন বলার কথা যে মূল ব্যতীত কাণ্ড ও পাতার বাহিরে একটা মোমের আস্তরণ বা আবরণ থাকে, যেটাকে বলা হয় কিউটিকল। সো এই কিউটিকল দিয়েও প্রস্বেদন হতে পারে, বাট যেটা খুবই 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 ক্ষীণ, কারণ মোম কাইন্ড অফ পানি রোধী, এটাতে প্রস্বেদন খুব একটা হয় না। আর হচ্ছে লেন্টিকুলার প্রস্বেদন, যেটা লেন্টিসেল দিয়ে, কি দিয়ে ভাইয়া? লেন্টিসেল দিয়ে প্রস্বেদন হয়। নাও হোয়াট ইজ লেন্টিসেল ভাই? গাছের যখন সেকেন্ডারি বৃদ্ধি হয়, মানে পার্শ্বীয় বৃদ্ধি হয়, যখন মোটা হয়, তখন গাছের কাণ্ডের যে এপিডার্মিস থাকে, বুঝছো, এই এপিডার্মিস গুলা ফেটে যায়, মানে ত্বক ফেটে যায়, ক্র্যাকড হয়ে যায়। এই ত্বকটা ফেটে গেলে একটা ছিদ্রের তৈরি হয় না? ওই ফাটা অংশ দিয়ে যখন প্রস্বেদন হয়, সেটাকে বলা হয় লেন্টিকুলার প্রস্বেদন। বাট তিন প্রক্রিয়ার সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি কোনটা দিয়ে হয়? পত্ররন্ধ্র দিয়ে, যেটা 90 থেকে 95%, অনেক বইয়ে 95 থেকে 98% দেওয়া আছে। আমরা এই পত্ররন্ধ্রীয় প্রস্বেদনটাই ডিটেলসে পড়বো, আমাদের পরীক্ষায় এইটার মেকানিজমই আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, 1% যখন লাগবে তখন এতটুকু নিলে হয় না। এই যে একটা চাপ ক্রিয়েট করার জন্য, যাতে নিচ থেকে উপরের দিকে উঠে, সেটার জন্য একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ওয়াটার লাগে, বুঝছো, নাহলে হয় না। আচ্ছা, প্রশ্ন প্রকারভেদ আমরা পড়লাম, তারপর এখন আমরা কোথায় চলে যাবো স্টুডেন্টস? আমাদের কয়েকটা প্রশ্ন আমরা বলেছিলাম, আমরা কি জানলাম? আমরা প্রকারভেদ জানলাম, কেন দরকার সেটাও পড়লাম। ঠিক আছে, এখন অঙ্গটাও পড়ে ফেললাম। অঙ্গ কি ভাই? যে কোনো বায়বীয় অঙ্গ, সেটা হতে পারে মূল, সরি নট মূল, কাণ্ড, পাতা, ঠিক আছে, সেটা হতে পারে বৃতি, সেটা হতে পারে কাণ্ডের মধ্যে লেন্ডিসেল থাকে না সেটা, ঠিক আছে, পাতার মুকুল, পত্র মুকুল, সেগুলোতে প্রস্বেদন হতে পারে। এখন আমরা চলে আসব ভাই প্রক্রিয়া, ওটা দ্য প্রসেস, কি কি প্রসেসে প্রস্বেদনটা হয়। এর আগে আমরা যেটা করব, আমরা একটা পাতার গঠন সম্পর্কে জানবো। যেমন পত্ররন্ধ্র কই থাকে? পাতায় থাকে। আমরা পাতাকে প্রস্বেদনের প্রধান অঙ্গ বলতে পারি, পাতাকেই প্রস্বেদনের প্রধান অঙ্গ বলতে পারি। ঠিক আছে, সো পাতার গঠনটা সম্পর্কে জানতে হবে। লেটস গো। এই যে একটা পাতার গঠনটা আমি জানাবো তোমাদের, হ্যাঁ, চলো দেখি। একদম লিফ টিস্যুতে চলে গেলাম, এই যে পাতা, মাইক্রোস্কোপে দেখতে দেখতে এই যে একটা পাতার গঠনে চলে আসলাম। ঠিক আছে, সো দ্যাট ইজ দ্য ইন্টারনাল স্ট্রাকচার অফ এ লিফ, পাতার অন্তর গঠন। এখানে তোমরা কয়েক ধরনের জিনিস দেখতে পাবা। শুরুতেই খেয়াল করো, এই যে দেখছো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে কেমন একটা আবরণ দেওয়া, একদম প্রলেপ দেওয়া। এই যে প্রলেপটা খেয়াল করো তুমি, এই যে প্রলেপটা খেয়াল করো, দেখছো? এই যে প্রলেপ, এই যে প্রলেপটা উঠায় দিছে, একটা প্রলেপ। এই যে প্রলেপটা, এটাই তোমার ছিল কিউটিকল। কি ছিল? কিউটিকল, মোমের আবরণ। পাতার উপরে স্মুথ একটা আবরণ থাকে। ঠিক আছে, এর নিচে থাকে পাতার ত্বক। এই যে প্যারেনকাইমা কোষগুলো দেখছো, এগুলো হচ্ছে পাতার ত্বক, ঊর্ধ্ব ত্বক। কি ত্বক? ঊর্ধ্ব ত্বক, উপরের ত্বক, প্যারেনকাইমা দিয়ে তৈরি। তারপরে এই জায়গায় দেখো ভাইয়া, দেখছো এই যে কিছু নলাকার টিস্যু দেখছো, এই যে নলাকার টিস্যু, খেয়াল করে দেখো, নলাকার, নলাকার, চৌবাচ্চার মতো, এইগুলাকে বলা হয় প্যালিসেড প্যারেনকাইমা।
কি বলা হয় মাই ডিয়ার স্টুডেন্টস? প্যালিসেড প্যারেনকাইমা। এই যে এটা হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা, প্যালিসেড প্যারেনকাইমা। আর এইটা দেখো, এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছ এরকম খোপ খোপ গোল্লা গোল্লা, তাই না? সেটাকে বলা হয় স্পঞ্জি প্যারেনকাইমা। কি বলা হয়? স্পঞ্জি প্যারেনকাইমা। আর এই প্যালিসেড প্যারেনকাইমা এবং এই খোপ খোপ স্পঞ্জি প্যারেনকাইমা গুলাকে একত্রে বলা হয় পাতার ভিত্তি টিস্যু, যার নাম মেসোফিল। ঠিক আছে, ওকে। আবার এই স্পঞ্জি প্যারেনকাইমার দিকে তুমি একটু তাকাও, এখানে দেখো কিছু পাইপ আছে, কিছু সবুজ পাইপ, কিছু হচ্ছে তোমার কেমন ব্রাউন ব্রাউন কালারের পাইপ। এই পাইপগুলো হচ্ছে তোমার ভাস্কুলার টিস্যু। তোমরা পড়েছো না জাইলেম ফ্লোয়েম, প্রাপ্য মেবি পড়াইছে তোমাদের। এগুলো হচ্ছে জাইলেম ফ্লোয়েম, বুঝছো? এইগুলো হচ্ছে ফ্লোয়েম আর এটা হচ্ছে জাইলেম। ব্রাউন গুলো হচ্ছে জাইলেম কাঠ, আর এইগুলো হচ্ছে ফ্লোয়েম। ফ্লোয়েম তো জানো ফুড পরিবহন করে, জাইলেম কি পানি পরিবহন করে। ঠিক আছে, আচ্ছা। তারপরে আমরা একটু নিচের ত্বকে চলে যাই। আমরা ঊর্ধ্বত্বক দেখলাম, এখন এই যে নিচের ত্বক দেখো, নিম্নত্বক। খেয়াল করে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, নিম্নত্বক। নিম্নত্বকে কি পাইছো একটু ভালো করে খেয়াল করো। এই দেখো নিম্নত্বকে কেমন যেন ভাই একটা ছিদ্র আছে, এই যে ছিদ্র, একটা টানেল, একটা টানেল ছিদ্র। আবার এই পাতার নিচে দেখলে এই যে ভাই নিম্নত্বকে একটা ছিদ্র আছে, দেখতে পাচ্ছ? পাতার নিচের ত্বকে ছিদ্র। স্টুডেন্টস খেয়াল করো, এই যে পাতার নিচের ত্বকে ছিদ্র। ঠিক আছে, যে পাতার নিচের ছিদ্র, এইটাই কি পত্ররন্ধ্র। এই ছিদ্রটাই হচ্ছে পত্ররন্ধ্র। এখন ভাই পত্ররন্ধ্রের আশেপাশে এরকম চাকতির মতো কি জিনিস দেখে মনে হচ্ছে একটা, বাট এটা দুইটা অংশে বিভক্ত। দুই পাশে দুইটা এরকম অর্ধচন্দ্রাকৃতির কোষ আছে, যেটা এই পত্ররন্ধ্রকে গার্ড দিয়ে রাখে। এই দুইটা কোষের নাম রক্ষী কোষ। এই দুইটা কোষের নাম রক্ষী কোষ। এই দেখো দুইটা কোষ, একটা দুইটা, এরা হচ্ছে রক্ষী কোষ, অর্ধচন্দ্রাকৃতি চাঁদের মতো। এই রক্ষী কোষে কি আছে? অসংখ্য ঘন সাইটোপ্লাজম আছে, অসংখ্য অসংখ্য প্লাস্টিড আছে। ঠিক আছে, এবং নিউক্লিয়াস সমৃদ্ধ অবভিয়াসলি। এই রক্ষী কোষগুলাই এই যে পাতার ছিদ্রটা আমি বললাম, সেটার খোলা এবং বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে। যখন এই রক্ষী কোষের মধ্যে এমন কোনো চেঞ্জ আসে যে পত্ররন্ধ্র খুলে, তখন প্রস্বেদন হয়। আবার যদি রক্ষী কোষের মধ্যে এমন কোনো চেঞ্জ আসে যে সেটা খুলতে পারে না, স্ফীত হইতে পারে না বা ফুলতে পারে না, তখন পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। সো এইটাই হচ্ছে মেইন গেম, মেইন প্রসেস। একটা কথা মাথায় ঢুকায় রাখো, রক্ষী কোষের ভেতরে যদি এমন কিছু প্রবেশ করানো যায় যে রক্ষী কোষকে ফুলিয়ে দিবে, অবভিয়াসলি সেটা পানি। ঠিক আছে, তাহলে পত্ররন্ধ্র খুলে যাবে। আবার রক্ষী কোষ যদি চুপসে যায়, তখন পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। তার মেইন খেলা, রক্ষী কোষে এমন কাউকে রাখতে হবে যে পানিকে টানবে, তখন প্রস্বেদন হবে। আবার সে যদি চলে যায়, তখন প্রস্বেদন বন্ধ হয়ে যাবে। তোমরা বুঝতে পারছো? নোরাইন জান্নাত পত্ররন্ধ্রকে কিন্তু বলেছি। অতিরিক্ত পানি যেহেতু আছে, তাহলে কোষে চাপ অনুভব কিভাবে হয়? অতিরিক্ত পানি থাকলে চাপ অনুভব হবে, যদি প্রয়োজন অতিরিক্ত পানি ব্যবহার করলেই তো হয় না। অতিরিক্ত পানি এত তার ব্যবহার করা সম্ভব না। এছাড়াও কি তার হিট রিলিজ, ঠিক আছে, টক্সিক সাবস্টেন্স, এগুলো সবকিছু করতে হবে না। খালি চোখে পত্ররন্ধ্র দেওয়া যায়, দেখা যায় না। এরকম একটা প্রতি বর্গ সেন্টিমিটারে, পাতার প্রতি বর্গ সেন্টিমিটার 1000 থেকে 60,000 পর্যন্ত পত্ররন্ধ্র থাকতে পারে, হিউজ। সেগুলো তুমি খালি চোখে দেখবা না, দে আর ভেরি 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 স্মল। আচ্ছা, ঠিক আছে মাই স্টুডেন্টস। আচ্ছা, এখন দেখো কি কাহিনীটা হয়, তোমাকে একবার আমি বুঝাই দিচ্ছি, তাহলে তুমি বুঝাই যাবে। কি হয় জানো, এই যে পানিগুলো আছে না, জাইলেম দেখতে পাচ্ছ না, জাইলেম, এই জাইলেম হয়ে পানিগুলা পাতার মধ্যে আসে, এসে এইখানে এই যে দেখছো একটা ক্যাভিটি, এই ক্যাভিটি গুলাতে জমা থাকে। পরে তাপে সেটা আস্তে আস্তে বাষ্পীভূত হয়। বাষ্পীভূত হওয়ার পর যখন সে গেটটা বা পত্ররন্ধ্রকে খোলা পায়, তখন সেটা বাহিরে বের হয়ে যায়। সো পানি পার মধ্যে কি দিয়ে আসতেছে? জাইলেম দিয়ে আসতেছে। জাইলেমের পর সেটা এই যে পত্ররন্ধ্রের পেছনে থাকা একটা গহ্বরে জমা হয়, গহ্বরে জমা হয়। জমা হওয়ার পর
তাপের কারণে যখন বাষ্পীভূত হয় তখন সুযোগ বুঝে যখনই পত্ররন্ধ্র খুলে যায় তখন পানি বাষ্পীভূত হয়ে বাহিরে চলে যায়, মানে প্রস্রবণটা সম্পন্ন হয়। আমরা এখন বিভিন্ন মানুষের মতবাদ গুলা জানবো যে কে কোন ভাবে এক্সপ্লেইন করছে যে পত্ররন্ধ্র কখন খুলবে কখন বের হবে। দ্যাট মিনস গার্ড সেল বা রক্ষী কোষগুলা কখন ফুলবে কখন চুপসে যাবে। ঠিক আছে, হ্যাঁ, দানা দানা এগুলো সাইটোপ্লাজম, ঘন সাইটোপ্লাজম, এই যে ঘন সাইটোপ্লাজম। ঠিক আছে মেডি স্টুডেন্টস, ওকে চলো তাহলে এখন ভাইয়ের কথা শোনো। একজন ভদ্রলোকের নাম তোমার এখানে আছে, দেখো তার নাম হচ্ছে তোমার এইচ ভন মল। এইচ ভন মল। সে কি বলছে? সে এই যে আমার কথাটা বলছে, মানে অ্যাকচুয়ালি আমি তার কথাটা বলছি যে অ্যাকচুয়ালি পত্ররন্ধ্র খুলবে তখনই যখন রক্ষী কোষগুলা ফুলে যাবে। রক্ষী কোষের ফুলে যাবে তখনই পত্ররন্ধ্র খুলবে। আর রক্ষী কোষ চুপসে গেলে পত্ররন্ধ্র খুলবে না। তার মানে রক্ষী কোষের যে পরিবর্তন সেটাই মেইন রিজন। এখন আরেকজন বলে উঠলো, ভাই কি বললেন, রক্ষী কোষে ফুলে ওঠা, চুপসে যাওয়া, রক্ষী কোষকে ফোলায় কে? এটা তো বলেন, খালি একটা বলে দিলেই হলো। তখন অন্যান্য গবেষণা শুরু করলো। তখন চলে আসলো লয়েড সাহেবের থিওরি, একসময় চলে আসলো সায়েরি সাহেবের থিওরি, একসময় চলে আসলো স্টিওয়ার্ট সাহেবের থিওরি। তারপর সবার থিওরি যখন চলে আসে তখন একজন ছিলেন লেভিট। সে বলল অনেক দেখছি, বা তার নাম হচ্ছে ইমামুরা, যে তোমরা অনেক কিছু বলছো, এখন আমারটা শোনো, আধুনিক মতবাদ কি সেটা শোনো। তো এই যে চারটা নাম বললাম, সেই নামগুলার মতবাদ আমরা দেখব। ঠিক আছে, সো মেইন থিমটা কি? আমার মেইন থিম হচ্ছে এই যে আমরা রক্ষী কোষ, ঠিক আছে, এই রক্ষী কোষ আছে, যেটার রক্ষী কোষের ভেতরের যে প্রাচীরটা সেটা অনেক মোটা হয়, ভেতরের প্রাচীরটা অনেক মোটা হয়, ঠিক আছে, এবং বাহিরের প্রাচীরটা একটু পাতলা হয়। এই রক্ষী কোষে এমন একটা পদার্থ থাকতে হবে যেটা হবে পানিগ্রাহী। পানিগ্রাহী, এখন পানিগ্রাহী কি বলতো? যে পানিকে গ্রহণ করে। ধরলাম এক্স একটা পদার্থ পানিগ্রাহী এখানে থাকলো, সে যেহেতু পানিগ্রাহী, আমাকে বলতো সে পানিকে আকর্ষণ করবে না, সে পানিকে বলবে তুমি এখানে আসো, সে পানিকে গ্রহণ করবে, পানিকে গ্রহণ করবে। পানিকে যখন গ্রহণ করবে তখন এই রক্ষী কোষ কি হবে? ফুলবে, মানে স্ফীত হবে, নাকি চুপসে যাবে? দেখি আমাকে জানাও। পাতার কোন পাশ দিয়ে ট্রান্সপিরেশন হয়? যেগুলো বিষম পৃষ্ঠ পাতা, অর্থাৎ দেখবা এক আম পাতা উপরের দিকে একটু মসৃণ, নিচের দিকে খসখসে, তো দুইটা পিঠ সমান না, এটা হচ্ছে বিষম পৃষ্ঠ। ওইসব ক্ষেত্রে প্রস্রবণটা হয় পাতার নিম্নতকে, পাতার নিম্নতকে ফুলবে, গুড, মানে স্ফীত হবে। আচ্ছা আমারে বল, একটা বেলুন যখন ফুলাবা, বেলুনের দেয়ালে চাপ বাড়বে নাকি চাপ কমবে? বলো তো দেখি মাই স্টুডেন্টস, যখন বেলুন ফুলাবো আমি, তখন বেলুনের দেয়ালে চাপ কি বেশি অনুভূত হবে নাকি কম অনুভূত হবে? বেশি অনুভূত হবে, গুড, বাড়বে, তাই না? তখন এটাকে বলি টার্গার প্রেসার, রস স্ফীতি, মানে রস ঢুকতেছে, পানি ঢুকতেছে, যার কারণে সেটা ফুলে যাচ্ছে। ঠিক আছে, ওকে। এখন এই এক্স কে, মানে পানিগ্রাহী পদার্থটা কি অ্যাকচুয়ালি, এটা কখন আসবে কখন যাবে, এটা এক একজন এক এক ভাবে ব্যাখ্যা করছে। আমি যদি প্রথমে লয়েড সাহেবের কথা বলি, সে কি বলছে জানো? লয়েড সাহেব এই কথাটা বলছে। লয়েড সাহেব বলছে এই যে পত্ররন্ধ্র, এ হচ্ছে রক্ষী কোষ, এই ধরো প্লাস্টিড আছে এখানে, প্লাস্টিড, অসংখ্য সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, প্লাস্টিড, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়া আছে, ঠিক আছে। এটা হচ্ছে রক্ষী কোষের ভেতরের প্রাচীর, ভেতরের প্রাচীরটা কি ভাই? অনেক মোটা। আর বাহিরের প্রাচীরটা কি? পাতলা। বাহিরের প্রাচীরটা পাতলা, গ্রেট। এখন লয়েড সাহেব বলেছেন, কি বলেছেন? হোয়াট ডিড লয়েড সে? যে এই জায়গায়, মানে রক্ষী কোষের ভেতরে যখন গ্লুকোজ থাকবে, কি থাকবে? গ্লুকোজ। কি থাকবে? গ্লুকোজ। কি ভাইয়া? গ্লুকোজ, গ্লুকোজ। এখন পানিতে আমরা সরি চিনি দেই, চিনি পানিকে গ্রহণ করে দ্রবীভূত হয় হয়তো। আচ্ছা,
এই গ্লুকোজটা হচ্ছে পানিগ্রাহী পদার্থ। সো যখনই রক্ষী কোষের ভেতর গ্লুকোজ থাকবে, মানে খাবার তৈরি করবে গাছ, সালোক সংশ্লেষণ হবে কখন? প্রবাবলি, মোস্টলি দিনের বেলায়। এই গ্লুকোজটা কি করে? পানিকে যেহেতু গ্রহণ করতে চায়, পানিকে তার ভেতরে প্রবেশ করায়। অসংখ্য পানি এই যে রক্ষী কোষের ভেতর প্রবেশ করে, এটাতেও এইটাতেও। রক্ষী কোষের ভেতর পানি প্রবেশ করে। এখন খেয়াল করো, যেহেতু পানি প্রবেশ করছে, জিনিসটা কি ফুলে যাবে। এখন দুইটা দেয়াল, একটা অনেক মোটা দেয়াল, একটা অনেক পাতলা দেয়াল, তুমি চাপ দিলে কোনটা বেশি পরিবর্তিত হবে, মোটাটা নাকি চিকনটা? কোনটা বলো তো দেখি তোমার স্টুডেন্টস, কেমন? কোনটা? চিকনটা, পাতলাটা। এখন যেটা হয়, যখন পানি প্রবেশ করে তখন, আগে তো এটা বন্ধ ছিল, আগে রক্ষী কোষটা বন্ধ ছিল। আমি এটা বন্ধ করে দিই, দাও আমি এটা বন্ধ করে দিই, এটা বন্ধ, এটা বন্ধ, পত্ররন্ধ্র বন্ধ। এই পত্ররন্ধ্র বন্ধ, ঠিক আছে? সো পানি যেহেতু ঢুকে, ঢুকার ফলে আড়াআড়ি ভাবে এই পাতলা প্রাচীরটা এরকম টান অনুভব করে। তাহলে খেয়াল করো, এই জিনিসটা একটু ওয়াইড হয়ে যাবে, যার ফলে কি হবে, এই জায়গায় পত্ররন্ধ্র খুলে যাবে। বুঝছো কাহিনী? মানে দুইটা দরজা তুমি কল্পনা করো, তুমি দুইটা দরজাকে চাপ দিয়ে ফাঁকা করে ফেললা, তোমার জন্য গেটওয়েটা ওপেন হলো, পত্ররন্ধ্র খুলে গেল। সেম জিনিস, রক্ষী কোষ, পানি ঢুকবে, রক্ষী কোষ প্রসারিত হবে, প্রসারিত হলে পত্ররন্ধ্র খুলে যাবে। কারণ কি, আড়াআড়ি ভাবে সে চাপ অনুভব করবে, কারণ সেলুলোজ যে আছে, সেলুলোজ নামক সুতা যে আছে, সেগুলো আড়াআড়ি ভাবে বিন্যস্ত থাকে, আর ভেতরের প্রাচীরটা অনেক মোটা থাকে, যার ফলে এরকম টান টান অবস্থা আড়াআড়ি ভাবে বিন্যস্ত হয়। এই যে দেখো, দরজা এরকম থাকে, এই যে এরকম ভাবে খুলে যায়, এই যে এরকম ছিল, ভেতরে পানি প্রবেশ করতে করতে এই যে একটা ফাঁকা জায়গার তৈরি হলো। ঠিক আছে মেডিকেল স্টুডেন্টস, এই মেকানিজম। আবার পানি বের করে ফেলে, চুপসে গেল, আবার রক্ষী কোষে পানি ঢুকলো, প্রসারিত হলো, এই যে আড়াআড়ি টানের কারণে এরকম একটা ফাঁকা জায়গা তৈরি হলো, এই ফাঁকা জায়গা দিয়ে পানি বের হলো বাষ্প আকারে। হচ্ছে প্রসারণের প্রসেস। তাহলে এটা দিয়েছেন লয়েড, মানে যখন গ্লুকোজ হবে, গ্লুকোজ পানিকে টান দিবে, পানিকে ভেতরে প্রবেশ করাবে, আর এই যে পানিকে ভেতরে প্রবেশ করানো, সেটার নাম হচ্ছে অন্ত অভিস্রবণ বা এন্ডো অসমোসিস। অন্ত অভিস্রবণ কি হলো? অন্ত অভিস্রবণ। অভিস্রবণ কি তোমরা ভালো করেই জানো মাই ডিয়ার স্টুডেন্টস। অভিস্রবণ হচ্ছে দুইটা ভিন্ন ঘনমাত্রার দ্রবণ যখন বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে আলাদা করা থাকে, তখন কম ঘনমাত্রার দ্রবণ থেকে দ্রাবক, কি দ্রাবক, দ্রাবক যখন বেশি ঘনমাত্রার দ্রবণে প্রবেশ করে, তখন সেটাকে বলা হয় অভিস্রবণ। আর অভিস্রবণ প্রক্রিয়ায় যখন কোষের ভেতরে পানি প্রবেশ করবে, তখন কোষের ভেতরে পানি প্রবেশ করার সেই ঘটনাকে আমরা বলবো অন্ত অভিস্রবণ। তার মানে বলতে পারি, অন্ত অভিস্রবণ হলে কখন হবে? যখন ভেতরে পানিগ্রাহী পদার্থ গ্লুকোজটা থাকবে, তখন পানি প্রবেশ করবে, রক্ষী কোষ প্রসারিত বা স্ফীত হবে, স্ফীত হওয়ার কারণে পত্ররন্ধ্র খুলে যাবে এবং প্রসাদন প্রক্রিয়া সম্পন্ন হবে। ঠিক আছে, ওকে, এটা লয়েড বলেছে। তারপর লয়েড বলছে, তাহলে ভাই পত্ররন্ধ্র কখন বন্ধ, এটা বলেন। লয়েড বলছে, যখন গ্লুকোজটা পরিবর্তিত হবে এবং স্টার্চে রূপান্তরিত হবে, স্টার্চ। সে বলল, এই যে স্টার্চ, স্টার্চের একটা বাজে গুণ আছে, স্টার্চটা পানিগ্রাহী না। স্টার্চ পানিগ্রাহী না। স্টার্চ যদি পানিগ্রাহী না হয়, আবারও বলছি, স্টার্চ পানিগ্রাহী নয়। স্টার্চ যদি পানিগ্রাহী না হয়, সেই ক্ষেত্রে কি হবে? স্টার্চ পানিকে ছেড়ে দিবে, পানি বের হয়ে যাবে। পানি বের হয়ে যাওয়া মানে কি মাই ডিয়ার স্টুডেন্টস?
কোষ থেকে বাহিরে চলে যাচ্ছে পানি, মানে বহির অভিস্রবণ। এই বহির অভিস্রবণ প্রক্রিয়া সম্পন্ন হলে পানি যদি বের হয়ে যায়, রক্ষী কোষ চুপসে যাবে, পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। এটাই ছিল লয়েডের মতবাদ বা স্টার্চ সুগার মতবাদ। স্টার্চ সুগার মতবাদ। ঠিক আছে মেরে স্টুডেন্টস, ওকে। পরবর্তীতে আরেকজন ভদ্রলোক যার নাম সায়েরি, তার নাম সায়েরি, সে শায়েরি লিখবে, কবিতা লিখবে, সে এটা না করে কি করছে, এই পত্ররন্ধ্র নিয়ে গবেষণা করছে, উচ্চতর গবেষণা। সে বলছে না, আমি এটা তোমার মানি না। তুমি যে স্টার্চ এবং গ্লুকোজের কথা বললা, এখানে কাহিনী ভিন্ন। তুমি একটা জিনিস উল্লেখই করো নাই, সেটা হচ্ছে এটা শুধু গ্লুকোজ না, গ্লুকোজ 1 ফসফেট। এবং এইখানে আরেকটা জিনিস আছে যেটা তুমি বলতেই পারো নাই, তার নাম হচ্ছে পিএইচ। এই পিএইচ মানে কি? বেসিক্যালি যেটা দিয়ে আমরা অম্লত্ব বা ক্ষারত্বের পরিমাণটা জানি, কোনটা কতটুকু অম্ল কতটুকু ক্ষার, তাই না? আচ্ছা, শক্তিমাত্রা জানি। আচ্ছা, তখন এই যে সাহেব, কোন সাহেব? সায়েরি সাহেব। সায়েরি সাহেব বলল যে ঠিক আছে, এখানে কাহিনী আছে। কি কাহিনী? আমরা চলো আবার আঁকি একটা পত্র, দুইটা পত্র, একবার বন্ধ আঁকি, একবার খোলা আঁকি। ঠিক আছে, এই যে পত্র বন্ধ আঁকলাম। এটা বন্ধ বলতে পারো, এটা খোলা বলতে পারো। সো সায়েরি সাহেব বললেন যেখানে পিএইচ কে তোমার আনতে হবে, পিএইচ ছাড়া তুমি কাজ করতে পারবে না। সে বলল এই যে গ্লুকোজ, গ্লুকোজ না, এই স্টার্চ এবং গ্লুকোজ 1 ফসফেট, গ্লুকোজ 1 ফসফেট G1P। সে বলল গ্লুকোজ 1 ফসফেট হচ্ছে পানিগ্রাহী, এটা পানি গ্রহণ করবে। কিন্তু এখানে একটা ক্লজ আছে, গ্লুকোজ 1 ফসফেট কখন হবে? যখন পিএইচ হবে 7। সো যদি এমন হয় কোষের পিএইচ 7, কখন? যখন অম্লের পরিমাণ আস্তে আস্তে কমবে। কখন কমবে? যখন অম্লীয় গ্যাস কার্বন ডাই অক্সাইড সেটাকে উদ্ভিদ ব্যবহার করে ফেলবে। এখন আমারে বলো, উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে কখন? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। সেই প্রক্রিয়ায় কি আলোর প্রয়োজন আছে না? আছে। তো যখন এই খাদ্য তৈরির প্রক্রিয়া চলতে থাকে, যেটা মোস্টলি হয় আলোর উপস্থিতিতে, দিনের বেলায় সালোক সংশ্লেষণ বেশি হয়, তখন তখন কি পিএইচ 7 থাকে, তখন কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হয়ে যাচ্ছে। বাট যদি এমন হয় কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হচ্ছে না, কার্বন ডাই অক্সাইড জমবে। কার্বন ডাই অক্সাইড যদি জমে, কার্বন ডাই অক্সাইড তোমরা সবাই জানো পানির সাথে মিলে কি তৈরি করে? কার্বনিক অ্যাসিড। এটা কি একটা অম্ল না? অম্ল। এটা পিএইচ কে কি 7 কমাবে নাকি বাড়াবে? দেখি তো কতটুকু কেমিস্ট্রি পড়েছো, কতটুকু কেমিস্ট্রি পড়েছো বলো। এইচ প্লাসের পরিমাণটা সেটা বাড়ায়, তাই না? তখন পিএইচটা কমে আসে, তখন পিএইচ হয় 5, এই আশেপাশে। সো যখন পিএইচ 5 হয়ে যায়, তখন গ্লুকোজ 1 ফসফেট স্টার্চে পরিণত হয়। যখন আবার পিএইচটা বেড়ে যায়, তখন স্টার্চ গ্লুকোজ 1 ফসফেটে পরিণত হয়। আর যখনই এইখানে গ্লুকোজ 1 ফসফেট থাকবে, তখন এটা যেহেতু পানিগ্রাহী, তখন পানি প্রবেশ করবে, পত্ররন্ধ্র খুলে যাবে। আর যখনই গ্লুকোজ 1 ফসফেট থেকে স্টার্চ হবে, মানে যখন পিএইচটা 5 হবে, তখন স্টার্চ তো পানি বিদ্বেষী, সে পানিকে বাহিরে বের করে দিবে, বহিরবিস্রবণ ঘটাবে। আর বহিরবিস্রবণ ঘটালে রক্ষী কোষ চুপসে যাবে, রক্ষী কোষ চুপসে গেলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। এটা ছিল সায়েরির মতবাদ। ক্লিয়ার? মানে কথা সেম ঘুরে ফিরে।
আরেকজন বলে উঠলো সায়েরি সাহেবকে, তুমি শায়েরি লিখতা, মানে শায়েরি লিখতা, কবিতা লিখতা, এটাই ভালো ছিল, তুমি এখানে আসছো এসে তো একটা ভুল লাগাইলা। কি ভুল লাগাইলা? তার নাম হচ্ছে স্টিওয়ার্ট সাহেব, স্টিওয়ার্ডের মতবাদ। তো তেমন কিছুই না, বুঝছো, কিছুই না, হুদা একটা থাকে না যে এটা হলে ভালো হইতো, এটা বললে ভালো হতো, এরকম কথাবার্তা। স্টিওয়ার্ট বলছে তোমার কথা ভুল, স্টার্চ এবং গ্লুকোজ অন ফসফেট দুইটাই হচ্ছে কি, স্টার্চ, গ্লুকোজ অন ফসফেট দুইটাই হচ্ছে হাইড্রোফোবিক, এরা কেউ পানিকে ধরে রাখতে পারবে না, সে সায়েরি সাহেবকে বলল। তখন সে বলল স্টার্চ, গ্লুকোজ, 1 ফসফেট। আচ্ছা, স্টার্চ মানে কিন্তু শ্বেতসার, এটা মাথায় রাখবা, শ্বেতসার, শ্বেতসার, হ্যাঁ। এই গ্লুকোজ অন ফসফেটটা আবার গ্লুকোজে রূপান্তরিত হবে কখন? যখন পিএইচটা থাকে 7। এই গ্লুকোজ যেহেতু পানিগ্রাহী, তখন রক্ষী কোষের ভেতর পানি প্রবেশ করবে অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায়, রক্ষী কোষ ফুলে যাবে, স্ফীত হবে, তার মধ্যে টার্জিডিটি বা রস স্ফীতি দেখা যাবে, তখন প্রস্বেদন প্রক্রিয়া হবে, কারণ পত্ররন্ধ্র তখন খুলে যাবে। আর যদি রিভার্স হয়, কখন রিভার্স হবে? পিএইচ 5 হলে তখন আবার স্টার্চে পরিণত হবে। স্টার্চ যেহেতু পানি বিদ্বেষী, পানি ধরে রাখতে পারে না, রক্ষী কোষ থেকে পানি চলে যাবে, দ্যাট মিনস বহির অভিস্রবণ হবে। আর বহির অভিস্রবণ হলে, চুপসে গেলে রক্ষী কোষ, পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, স্টিওয়ার্ডের বই এটা নাই, অনেক অনেক পুরাতন মতবাদ, বুঝছো, এটা একটা সনাতন মতবাদ। জাস্ট বলে রাখলাম তোমাদের, যদি কারো বইয়ে থাকে সে যাতে না ঘাবড়াও যে ভাই স্টিওয়ার্ট সাহেব কোত্থেকে আসলো। এখন সবার কাছে, সবাই তার কারিশমা দেখাইছে, এখন চলে আসছে ইমামুরা, হ্যাঁ, জাপানিজ নাম অনেকটা, তাই না? ইমামুরা, 3 ধরনের মতবাদ প্রায় একই, তেমন কিছু না। এই ইমামুরা সাহেব বললো তোমাদের অনেক কিছু শুনলাম, এখন আমারটা শোনো। এখানে অ্যাকচুয়ালি কিছুই না, সে বললো প্রোটন প্রবাহ মতবাদ বা আধুনিক মতবাদ। সে কি বলছে দেখো, সে বলছে ভাই কেমন জানি গুলায় ফেলতে, আরে কি বলো রিম্পা, গুলায় ফেলতেছে কি? সোজা কথা, মল বলছে ভাই পত্রবন্ধ খোলার জন্য রক্ষী কোষের বড় হওয়া লাগবে, চুপসে যাওয়া লাগবে। আচ্ছা, লয়েড বলল স্যার কিভাবে রক্ষী কোষ ফুলবে? রক্ষী কোষে পানি ঢুকলে। সে বলল রক্ষী কোষে পানি ঢুকানোর জন্য একটা এজেন্ট লাগবে যার নাম গ্লুকোজ। সায়েরি সাহেব বলল মানলাম না, এটা গ্লুকোজ না, এটা গ্লুকোজ 1 ফসফেট। স্টিওয়ার্ট সাহেব বলল ধুর, এটাতে পিএইচ আছে, এটা গ্লুকোজ 1 ফসফেটও না, এটা গ্লুকোজ। এই তো কাহিনী, বুঝছো? সিম্পল। ইমামুরা, হ্যাঁ, সে কি বলল? সে বলল অনেক দেখলাম, এখন আমাদের কথা শোনেন আপনারা। কথাটা হচ্ছে এই হচ্ছে ভাই পত্ররন্ধ্র, রক্ষী কোষ, পত্ররন্ধ্র একদম বন্ধ, ঠিক আছে? তারপর হচ্ছে পত্ররন্ধ্র খুলে গেল, পত্ররন্ধ্র খোলা। এখানে মেকানিজমটা হচ্ছে, এখানে কিছু রিসেপ্টর থাকে। কি থাকে? রিসেপ্টর। কি থাকে? রিসেপ্টর। এই যে রিসেপ্টর রাখলাম, কি থাকবে? রিসেপ্টর। রিসেপ্টর মানে কি? যারা রিসিভ করে। সে বলল দিনের বেলায় যখন বেসিকলি ব্লু লাইট, নীল আলো থাকে, তখন এই রিসেপ্টর গুলা ঝাঁকানাকা শুরু করে, ছটফট শুরু করে, তারা উদ্দীপিত হয়ে যায়। উদ্দীপিত হয়ে কি করে? এই রিসেপ্টর গুলো হচ্ছে পটাশিয়াম আয়নের রিসেপ্টর। কোন আয়নের রিসেপ্টর? পটাশিয়াম আয়নের রিসেপ্টর। সে বলে দিনের আলো, সূর্যের আলো, হ্যাঁ, সূর্যের আলো, এই যে সূর্যের আলো, সূর্যের আলো থেকে কি আসে? রশ্মি। এই সূর্যের আলো এই পটাশিয়াম রিসেপ্টর গুলাকে উদ্দীপিত করে দেয়, তখন পটাশিয়াম এর ভেতরে প্রবেশ করে। কার? পত্ররন্ধ্রের রক্ষী কোষের ভেতরে অসংখ্য পটাশিয়াম প্রবেশ করে। এই পটাশিয়াম ভেতরে প্রবেশ করে কি তৈরি করে জানো? তোমরা পরবর্তীতে পড়বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়।
C4 সাইকেল, C3 সাইকেল, যেটা এসএসসিতে হালকা পড়ে আসছো। এই পটাশিয়ামটা পরবর্তীতে একটা অ্যাসিড আছে যার নাম ম্যালিক অ্যাসিড। ওই অ্যাসিডটা থেকে হাইড্রোজেনকে সরায় নিলে একটা আয়ন পাওয়া যায়, ম্যালেট আয়ন। তার সাথে মিলে পটাশিয়াম ম্যালেট তৈরি করে। এই পটাশিয়াম কিন্তু একটু ধুরন্ধর, সে শুধু একা প্রবেশ করে না, সে অসংখ্য অসংখ্য পানিকে নিয়ে প্রবেশ করে, হিউজ টনস অফ ওয়াটার। যখন এরকম আয়ন পানি সব একসাথে প্রবেশ করছে, রক্ষী কোষ কি হবে? স্ফীত হবে। রক্ষী কোষ স্ফীত হলে, অন্তঃবিস্রবণ প্রক্রিয়ায় স্ফীত হলে এই পত্ররন্ধ্র খুলে যাবে। এই ঘটনার পর এই যে দেখো পত্ররন্ধ্র খোলা, এখানে পটাশিয়াম পানি সবকিছুতে ভরপুর। ঠিক আছে, সবকিছুতে ভরপুর। এখন ধরো দিনের আলো শেষ, আলো নাই। আলো না থাকলে কি হবে? আলো না থাকলে পটাশিয়াম বলবে ধুর আমি এখানে থাকবো না, এই রিসেপ্টর গুলো ঠিকঠাক মতো কাজ করতে পারবে না। তখন আলো না থাকলে, আলো অনুপস্থিতিতে কি হবে? এই পটাশিয়াম বের হয়ে যাবে। পটাশিয়াম কি একা বের হবে না রে ভাই, পটাশিয়াম পানি সহ বের হয়ে যাবে। বের হলে কি হবে? বহিরবিস্রবণ, রক্ষী কোষ আবার চুপসে যাওয়া, আর পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাওয়া। এখানে আরো একটা কাহিনী হয়, যখন এরকম আলো নাই তখন এর ভেতরে একটা অ্যাসিড, টক্সিক অ্যাসিড তৈরি হয় যার নাম অ্যাবসিসিক অ্যাসিড। অ্যাবসিসিক অ্যাসিড। এই অ্যাবসিসিক অ্যাসিড কি করে জানো? সে একটা অপকাজ করে। অপকাজ কি? সে পানিকে বাহিরে বের করে দেয়। পানিকে বাহিরে বের করে দেয়, দ্যাট মিন্স বহিরবিস্রবণ করে। আবারও কি? রক্ষী কোষটা চুপসে যায়, পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। এইটা হচ্ছে আধুনিক মতবাদ বা প্রোটন মতবাদ, which is given by ইমামুরা। এর জন্য প্রধান আয়ন কোনটা? পটাশিয়াম আয়ন। কোন আয়ন? পটাশিয়াম। কোন আয়ন? পটাশিয়াম। শেষ। এটা হচ্ছে প্রস্বেদন প্রক্রিয়া। এটা হচ্ছে কি? প্রস্বেদন প্রক্রিয়া। বেলাল তুমি কি বুঝেছো? বা নুসরাত, স্মার্ট, তো সবাই কি বুঝছো? বুঝলে আমাকে জানাও ফার্স্ট। কেমন? পাইছো? বুঝতে পারছো? হ্যাঁ, রিক্যাপ করবো, কোনো সমস্যা নাই। কত পার্সেন্ট বুঝছো কে বলো তো? হ্যাঁ, একজন বলছে ডু ইউ নিড টু ড্র ইট? ইয়েস, and please correlate the figure with your textbook. পটাশিয়াম আসে থেকে ভাই? পটাশিয়ামের অভাব আছে? গাছে অসংখ্য অসংখ্য পটাশিয়াম আয়ন আছে। ওই যে স্পঞ্জি প্যারেন্ট কেমন বললাম, পাতার মধ্যে অসংখ্য অসংখ্য পটাশিয়াম আয়ন আছে, যেটা মাটির থেকে সে খনিজ লবণ পরিশোধন প্রক্রিয়ায় হ্যাঁ 80% দূর, বই পড়লে আরো ক্লিয়ার হবে। আচ্ছা আমি এখন আবার রিক্যাপ করাই দিই। হ্যাঁ, আচ্ছা তোমাদের একটা খুবই সিক্রেট কথা বলি। কি সিক্রেট জানো? আমি সেটা ফলো করতাম। ধরো আমার স্যার একটা বুঝাইছে জিনিসটা, আমি মোটামুটি বুঝছি বা কতটুকু বুঝছি এটা নিজে অ্যাসেস করতাম, তারপর স্যারকে আবার বলার আগে স্যার আবার বুঝান, আমি একটু চেষ্টা করতাম নিজে নিজে বোঝানোর, যে একটু রিক্যাপ করি, দেখি স্যার কি বলছে না বলছে, নিজে একটু বোঝানোর চেষ্টা করি। তখন যদি ফেল করতাম স্যারে বলতাম স্যার এটা বুঝাতে।
তোমরা চেষ্টা করতে পারো। ওকে, তাহলে আমরা আবার একটু রিক্যাপ করে আসো। সো আমাদের মেইন কথা কি? মেইন কথা হচ্ছে এই যে রক্ষী কোষটা আছে, রক্ষী কোষটাকে ফুলাইতে হবে, রক্ষী কোষটাকে বন্ধ করতে হবে বা চুপসাইতে হবে। যদি রক্ষী কোষকে ফুলাইতে চাই, আমার এর মধ্যে পানি প্রবেশ করাইতে হবে। যদি পানি প্রবেশ করাইতে চাই মানে অন্ত অভিস্রবণ করতে চাই, অন্ত মানে ভেতরে, তখন এমন একটা পদার্থ রক্ষী কোষের ভেতরে আমাকে দিতে হবে যেটা পানিকে টানবে, মানে পানিগ্রাহী পদার্থ হবে। যদি ওই পানিগ্রাহী পদার্থ থাকে, সে পানিকে টানবে, রক্ষী কোষ ফুলবে, রক্ষী কোষের যে প্রাচীর, ভেতরের প্রাচীর পুরু হওয়া, সেলুলোজ ফাইবার গুলো আড়াআড়ি থাকা, এর কারণে পাতার যে রন্ধ্র, পত্ররন্ধ্র খুলে যাবে। আর রক্ষী কোষের ভেতর যদি পানিগ্রাহী পদার্থকে না পাওয়া যায়, না থাকে, তখন পানিকে ধরে রাখার মতো কেউ থাকবে না, রক্ষী কোষ থেকে পানি বহির অভিস্রবণ প্রক্রিয়ায় বের হয়ে যাবে। দ্যাট মিনস রক্ষী কোষ চুপসে যাবে, দরজা ক্লোজড, পত্ররন্ধ্র ক্লোজড। এখন এই পানিগ্রাহী পদার্থটাকে এক একজন এক একটা বলেছেন। লয়েড সাহেব বলেছেন এই পানিগ্রাহী পদার্থ হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজটা হয় স্টার্চ থেকে। যদি গ্লুকোজ থাকে পানি ঢুকবে, গ্লুকোজ না থাকলে পানি ঢুকবে না। স্টার্চ থাকলে পানি ঢুকবে না, স্টার্চ থেকে গ্লুকোজে রূপান্তরিত হলে পানি ঢুকবে। পানি প্রবেশ করলে রক্ষী কোষ ফুলে যাবে, পত্ররন্ধ্র খুলে যাবে। আর পানি বের হয়ে গেলে, বহির অভিস্রবণ হলে রক্ষী কোষ চুপসে যাবে, দরজা বা পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। লয়েড সাহেবের কথার পর সায়েরি সাহেব শায়েরি না লিখে, কবিতা না লিখে এই কাজ করছে। সে বলছে কিসের গ্লুকোজ? এখানে পানিগ্রাহী পদার্থ হবে গ্লুকোজ 1 ফসফেট, এবং এর মধ্যে পিএইচ এর একটা খেলা আছে। পিএইচ 7 হলে এই গ্লুকোজ 1 ফসফেট নামক পানিগ্রাহী পদার্থকে আমরা পাবো, না হয় পাবো না। ঠিক আছে, বাকিটা সেম কথা। তারপর স্টিওয়ার্ট সাহেব বললেন না না, গ্লুকোজ 1 ফসফেট মানি না, গ্লুকোজটাই ঠিক আছে, কিন্তু স্টার্চ ডিরেক্টলি গ্লুকোজ হইতে পারবে না, স্টার্চ থেকে গ্লুকোজ 1 ফসফেট, তারপর গ্লুকোজ। এর অনেক সনাতন মতবাদ, বাদ দাও। তারপর চলে আসছে ইমামুরা, আধুনিক মতবাদ। আধুনিক মতবাদ, সে বলছে কিসের গ্লুকোজ কিসের কি, এখানে আয়নের খেলা। কোন আয়ন? পটাশিয়াম আয়ন। রক্ষী কোষের মধ্যে কিছু সেন্সর থাকে, রিসেপ্টর থাকে, যারা আলোতে উদ্দীপিত হয়ে যায় এবং আলো পেলেই সে পটাশিয়ামকে ভেতরে প্রবেশ করায়। আর পটাশিয়ামের ভাই হচ্ছে পানি, সে পানিকে ছাড়া ভেতরে প্রবেশ করে না। যখন আলো থাকে, পটাশিয়াম, পানি অসংখ্য পরিমাণ রক্ষী কোষে প্রবেশ করে, রক্ষী কোষে অন্ত অভিস্রবণের কারণে সেটা ফুলে যায়, পত্ররন্ধ্র খুলে যায়। আর পটাশিয়ামটা ভিতরে পটাশিয়াম ম্যালেট তৈরি করে ম্যালিক অ্যাসিড থেকে। তারপর যদি আলোর অনুপস্থিতি হয়ে যায়, তখন যেটা হয়, পটাশিয়ামটা বাহিরে বের হয়ে যায়, পানি সহ বের হয়ে যায়, আর এখানে একটা অ্যাসিড তৈরি হয়ে যায় নাম অ্যাবসিসিক অ্যাসিড। ওই অ্যাসিডটা পানিকে সহ্য করতে পারে না, পানিকে আরো বাইর করে দেয়। তখন কি হয়? তখন পত্ররন্ধ্র বন্ধ হয়, কারণ রক্ষী কোষ থেকে সব বের হয়ে যাচ্ছে, রক্ষী কোষ চুপসে গেছে। সো এটা হচ্ছে 4টা মতবাদ। এটা হচ্ছে কি? 4টা মতবাদ। ক্লিয়ার? এখন রিক্যাপ করছি, এখন কতটুকু ক্লিয়ার বলো? কতটুকু ক্লিয়ার মেড স্টুডেন্টস? সবাই আমাকে জানাও। সবাই 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 মানে সবাই অ্যাক্টিভ থাকো ক্লাসে। নাইনটি 100% গুড। ও এটা আমি আমি বলি, চিত্রটা আমি একবারে দেখাই ফেলছি, বুঝছো? দেখো এরোটা দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এরো সাইনটা দেখো। যখন পানি বের হয়ে যায় এটা হয়, এই যে এখান থেকে এটা হয়, আর পানি ঢুকলে এখান থেকে এই অবস্থায় যায়, বুঝছো ভাই? দেখো পানি যখন প্রবেশ করে তখন এখান থেকে এই অবস্থায় যায়, এখান থেকে এই অবস্থায়। আর পানি যখন বের হয়ে যায় তখন এখান থেকে এই অবস্থায় আসে। এটাই দেখেছি, বুঝছো? এই পার্সেন্ট বানান ভুল, পার্সেন্ট PERCENT। তোমরা স্পেলিং অনেক অনেক ভুল করো, যেটা আমাকে অনেক অনেক মর্মাহত করে। স্পেলিং ভুল করা যাবে না। স্টোমাটা আর হচ্ছে স্ট্রোমা, এই যে পার্থক্য, এই দেখি তো তোমরা কতটুকু মনে করতে পারো। আমরা এখন পড়েছি স্টোমা,
বা স্টোমাটা পত্ররন্ধ্র। তোমরা আরেকটা পড়েছিলা স্ট্রোমা, পার্থক্য কি মনে পড়ে? প্লাস্টিড পড়ছিলা, প্লাস্টিড, এই যে প্লাস্টিড, প্লাস্টিডের যে মাতৃকা, প্লাস্টিডের যে মাতৃকা, প্লাস্টিডের যে মাতৃকা এটাকে বলা হচ্ছে স্ট্রোমা, বুঝছো? প্লাস্টিডের মাতৃকাকে বলা হচ্ছে স্ট্রোমা, আর পত্ররন্ধ্র হচ্ছে স্টোমাটা। ক্লিয়ার? বইয়ের ড্রিম বলছে ভাই আপনি কি বিসিএস দিয়েছেন? না লেখছে আমি বিসিএস দিয়েছি, 45তম ওইটাতে হয়েছে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেন 46-এর রিটেন পাস করেছি, ভাইবা দেই নাই, কারণ 45 তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবং 48-এও হয়েছে। ঠিক আছে, গুড। ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্সকে বলা হচ্ছে স্ট্রোমা, স্ট্রোমা। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা যে প্রশ্নগুলো উত্তর জানতে চাইছিলাম সেই প্রশ্নগুলো আমরা পড়ে ফেলছি। এখন একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে প্রশোধনের প্রয়োজনীয়তা কি, বা প্রশোধনের একটা নাম আছে, খুব সুন্দর নাম, আমার কাছে খুব পছন্দের, নেসেসারি ইভিল, প্রয়োজনীয় অমঙ্গল। প্রয়োজনীয় অমঙ্গল, যেমন ধরো এই ফোন যেটা আছে, প্রয়োজনীয় অমঙ্গল, নেসেসারি ইভিল। আচ্ছা, এটা মনে হয় চার্ট আছেই, একটা স্লাইড আছেই, ওইখানে চলে যাই, সবকিছু লিখলে টাইম বেশি লাগে। এই নেসেসারি ইভিল বা প্রয়োজনীয় অমঙ্গল বলেছেন বিজ্ঞানী কার্টিস। কেন? ধরো প্রশোধন হইলো না, সব পানি জমতেছে, ফুলে ফুলে কোষ ফেটে যাবে, গাছ মরে যাবে। প্রশোধন এত বেশি হচ্ছে সে পানি ধরেই রাখতে পারছে না, তখন কি হবে? অতিরিক্ত পানি বের হয়ে যাবে, যেমন শীতকালে যেটা হয়, গাছের পাতাগুলা ঝরে পড়ে, উইল্টিং প্রসেস। কি বলি আমরা? উইল্টিং, উইল্টিং। কি বলি? উইল্টিং। এই যে, সো বেশি হলেও বিপদ, কম হলেও বিপদ, না হলেও বিপদ, বেশি হলেও বিপদ। এই জন্য বলা হয় নেসেসারি ইভিল, প্রয়োজনীয় অমঙ্গল। প্রয়োজন আছে কিন্তু বেশি হয়ে গেলে বিপদ। যেমন তোমার ফোন, electronic device, internet, they are very essential, but if you can't control it, you will be in danger. But তুমি যদি এটাকে কন্ট্রোল করতে পারো, you will be unstoppable. আচ্ছা, খেজুর গাছ দেখছো কত লিটার পানি হারায় দৈনিক? ভুট্টা গাছ কত লিটার পানি হারায়? ওটা দৈনিক না, 3 থেকে 4 মাস। আচ্ছা, আমরা আমরা এখন এখানে চলে যাই। এই পত্রহন্দ আমরা পড়ে ফেলছি, তাই না? খোলার কারণ এটা আমরা বলেছি। পত্রহন্দের কাজ কি ভাই? এটা সব ধরনের শারীরবৃত্তীয় কাজে অংশগ্রহণ করে। এখান দিয়ে প্রশোধন প্রক্রিয়ায় পানি বের হবে, এখান দিয়ে অক্সিজেন প্রবেশ করবে, এই অক্সিজেনটাকে ব্যবহার করে কি শ্বসন প্রক্রিয়া হয়, তোমরা পড়েছো। এখান থেকে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করবে, এই কার্বন ডাইঅক্সাইড কি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কাজ করে, আবার অক্সিজেন বেরও হবে, অর্থাৎ সব ধরনের গ্যাসীয় বিনিময় হয়। তার মানে প্রশোধন, সালোক সংশ্লেষণ, শ্বসন সব জায়গায় এটার ভূমিকা আছে। ঠিক আছে, এটা খ নাম্বারে পড়বা, খ নাম্বার প্রশ্ন পড়বা। দেখ আমি কোনটা কি বলে দিয়েছি। আর যে পত্রন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার প্রক্রিয়া, এটা হচ্ছে 4 নাম্বার, মানে ঘ অথবা গতেও আসতে পারে। প্রশোধন কি? ক নাম্বার প্রশ্ন। প্রশোধনকে নেসেসারি ইভিল কেন বলা হয়? খ নাম্বারের প্রশ্ন। তো আমরা সবকিছু পারবো। আচ্ছা, এটা শর্ট রিক্যাপ হিসেবে দেওয়া হয়েছে, আমরা বলেছি ডান, 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 ডান। আধুনিক মতবাদ আমরা পড়ে ফেলেছি, ডান। এই চারটা একটু পড়ো তো আমার, এই চারটা একটু পড়ো, পরে আমাদের জানাও যে যাদের 80% ছিল তারা 100% হয়েছে কিনা। এই চারটা একটু পড়ো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো ডাজ ইট মেক সেন্স?
ক্লিয়ার? হ্যাঁ, পটাশিয়াম যে বেড়ে গেল, এখানে পানি ঢুকবে না? পটাশিয়াম বেড়ে গেলে তো পানি ঢুকবে। পানি বেড়ে ঢুকায় মানে কি? অভিস্রবণ, অন্ত অভিস্রবণ হওয়া, তাই তো? এই তো। আর বন্ধ কেমনে হয়? সেম। ঠিক আছে, গুড। আচ্ছা, এখন চলে আসি প্রস্বেদনের প্রভাবক সমূহ। আচ্ছা, তোমরা দুই ধরনের প্রভাবক পড়বা, একটা হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক, একটা হচ্ছে বাহ্যিক প্রভাবক। বুঝছো? এ ধর একটা গাছ, আগের ব্যাচগুলো আমার গাছ আঁকা আঁকি দেখে অনেক মজা নিতে, বুঝছো? তোমরা আবার মজা নিও না, এটা কিন্তু খুব একটা বাজে আঁকি না, তোমরা যতটুকু বলো ভালোই আঁকি, বাট তোমরা কেন জানো এরকম করো? এই ধরো গাছের পাতা, হ্যাঁ, গাছের পাতা, এটা আছে না, এই যে সিন, যে বায়োলজি মুখস্থ করা বা পড়াশোনা মুখস্থ করছে, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, হ্যাঁ, পরীক্ষা হলে আগে গাছের পাতা সবুজ, এই গাছের পাতা সবুজ। ঠিক আছে? হ্যাঁ, গতে আসলে ভাই লিখবা এবং ছবি আঁকবা, মাস্ট ছবি আঁকবা, মাস্ট ছবি, মাস্ট ঘতেও ছবি দিবা। আচ্ছা, তো কিছু জিনিস হচ্ছে গাছের নিজের, গাছের একদম নিজের, যেমন ধরো গাছের পাতা গাছের নিজের, অভ্যন্তরীণ জিনিস। গাছের কাণ্ড অভ্যন্তরীণ জিনিস, মূল অভ্যন্তরীণ জিনিস, গাছের বয়স অভ্যন্তরীণ জিনিস, তাই না? তারপর হচ্ছে ধরো পাতার গঠন, পাতার মধ্যে কি ধরনের টিস্যু আছে সেটা অভ্যন্তরীণ জিনিস, তাই তো? আচ্ছা, এর বাহিরে যদি খেয়াল করো, এই যে সূর্য, সূর্যের আলো, সেটা কি ভাই? বাহ্যিক জিনিস, তাই না? আচ্ছা, তারপর ধরো বাতাস, বায়ু প্রবাহ, বায়ু প্রবাহ, এটা কি? বাহ্যিক জিনিস, বাহিরের জিনিস। আর্দ্রতা, বাতাসে কতটুকু কি পানি টানি জলীয় বাষ্প আছে, এটা বাহ্যিক জিনিস। আচ্ছা, বায়ুমণ্ডলের চাপ, বাহ্যিক জিনিস। আলো, এটা বাহিরের জিনিস, তাই না? তাপমাত্রা, এগুলো ভাই বাহিরের জিনিস। আর এই যে গাছের পাতা, মূল গঠন, মূল এবং পাতার অনুপাত, মূল বিটপ অনুপাত, ঠিক আছে, পাতার বয়স, পাতার গঠন, তারপর হচ্ছে গাছের বয়স, এইগুলা কি? এইগুলো হচ্ছে তার অভ্যন্তরীণ জিনিস। সো তুমি দুই ধরনের প্রভাবক পাবা প্রস্বেদনে, একটা অভ্যন্তরীণ প্রভাবক, একটা বাহ্যিক প্রভাবক। ঠিক আছে? বাহ্যিক প্রভাবক কারা? সূর্যের আলো, আলো থাকলে কি প্রস্বেদন বেশি? তাপমাত্রা, যত বেশি তাপমাত্রা তত বেশি বাষ্পে পরিণত হবে পানি, ভালো। সো তাপমাত্রা প্রস্বেদন সমানুপাতিক। আলো থাকলে ওই যে পিএইচটা কমে বেড়ে থাকবে, সালোক সংশ্লেষণ হবে, প্রস্বেদন বেড়ে যাবে। আর্দ্রতা মানে বাতাসে আগে থেকেই অনেক অনেক বেশি জলীয় বাষ্প আছে, যদি জলীয় বাষ্প থাকে, এই যে ভাই গাছ থেকে জলীয় বাষ্প বাইর হবে, এটা কই যাবে? অলরেডি তো সম্পৃক্ত আছে এখানে, সো তখন প্রস্বেদনের পরিমাণ কমে যায়। সো এর সাথে ব্যস্তানুপাতিক, আর্দ্রতা বাড়লে প্রস্বেদন কমে, আর আর্দ্রতা কমে গেলে, শীতকালে আর্দ্রতা কমে যায়, তখন কি প্রস্বেদন বাড়ে। ওকে, বায়ু প্রবাহ, এটা কি? ধরো এই জায়গায় প্রস্বেদন হয়েছে, পানি অনেক আছে, মানে গ্যাস অনেক আছে, কিন্তু বাতাস বয়ে এই জায়গা থেকে পানিটাকে যদি সরায় ফেলে, গ্যাসটাকে, বাষ্পটাকে, তাহলে কি এই জায়গাটা আবার ফাঁকা হয়ে যাবে না? আবার ফাঁকা হলে আবার জলীয় বাষ্প এখানে যেতে পারবে। সো বায়ু প্রবাহ সমানুপাতিক। আর বাকি যেগুলো আছে, কি কি আছে? মূল বিটপ অনুপাত, আমি ভেতরে কেন লিখতেছি তোমার মনে থাকে, বুঝছো? তোমার পরীক্ষা হলে মনে থাকে কোনটা অভ্যন্তরীণ কোনটা বাহ্যিক, এই জন্য গাছের ভেতরে লিখতেছে। ধরো তার মূল অনেক বেশি 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 পানি তুলতেছে, সে অনুযায়ী গাছটা ছোট, প্রস্বেদন বেশি হবে। মূল অল্প কয়েকটা, গাছ অনেক বড়, ইউজ করে ফেলে পানি বেশি, কারণ তার তো কাণ্ড বেশি, পাতা বেশি, তাহলে কি মূলের অনুপাতে কাণ্ড পাতিত্ব যদি অনেক বেড়ে যায়, পাতা পানি ব্যবহার করবে বেশি, প্রস্বেদন কমে যাবে। ঠিক আছে? আচ্ছা, তারপর ধরো পাতার গঠন, পাতার অন্তর গঠন, মানে পাতার মধ্যে অনেক অনেক বেশি স্পঞ্জি প্যারেনকাইমা, কি বললাম? অনেক অনেক বেশি স্পঞ্জি প্যারেনকাইমা পাতায়। স্পঞ্জি প্যারেনকাইমাতে কি থাকে? পত্ররন্ধ্র থাকে না নিচে, খেয়াল করো, তখন কি প্রস্বেদন বেশি। পাতায় কম স্পঞ্জি প্যারেনকাইমা, প্রস্বেদন কম। পাতা অনেক বেশি প্যালিসেড প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা কম, প্রস্বেদন কম। ঠিক আছে? দেন চলে আসো পাতার সংখ্যা, পাতা অনেক অনেক বেশি, পাতা বেশি মানে কি? পত্ররন্ধ্র বেশি, মানে প্রস্বেদন বেশি।
আর গাছের বয়স, গাছের সুস্থ হয়, রোগাক্রান্ত না হয়, তখন কি এই যে সুস্থ জীবনী শক্তি সম্পন্ন গাছে প্রস্বেদন বেশি হবে। এটা হচ্ছে প্রস্বেদনের প্রভাবক সমূহ। ঠিক আছে, বাহ্যিক প্রভাবক, অভ্যন্তরীণ প্রভাবক, এগুলো ভালো করে অবশ্যই তুমি এমসিকিউ এর জন্য মাস্ট মাস্ট মাস্ট। ঠিক আছে, ওকে গ্রেট। নেক্সট কি আছে দেখি তো। এটা তোমার পড়ে ফেললাম, ডান। প্রস্বেদন উপকারিতা এটা তুমি জানো ভাই, কি কি আছে একটা না একটু পড়ো তো দেখি। পানি শোষণ করা, ঠিক আছে, পানি নিচ থেকে উপরে তোর, কারণ প্রস্বেদনের কারণে কি একটা পানির টান তৈরি হয়, টান তৈরি হয়। এই টানের কারণে জাইলেম হয়ে পানি সব জায়গায় পৌঁছায়। প্রস্বেদনে কি পানি অপচয় রোধ করছে, পানির থেমে থাকা বা জমে থাকা বন্ধ করছে। পানি এবং খনিজ লবণ প্রস্বেদনের টানে যে পানি উপরে ওঠে, পানি খনিজ লবণকে নিয়ে উপরে ওঠে, মানে পানি এবং খনিজ লবণ পরিবহনে সহায়তা করে। প্রস্বেদনের টানের কারণে কি পানি উপরে উঠে পাতায় সালোক সংশ্লেষে ব্যবহৃত হয়। কোষ বিভাজন, কোষ বিভাজনেও প্রস্বেদনের ভূমিকা গুরুত্বপূর্ণ মাই ডিয়ার স্টুডেন্টস। কেন? কারণ কোষ বিভাজনের জন্য কোষের স্ফীত হওয়া দরকার। কোষের স্ফীত হয়, রক্ষী কোষ স্ফীত হয় প্রস্বেদনের কারণে। কোষ বিভাজনের প্রস্বেদনের ভূমিকা আছে, প্রত্যেকটার দিকে প্রস্বেদনের ভূমিকা আছে। কোষ বিভাজন মানে দৈহিক বৃদ্ধি হবে। পানি বাষ্পের কারণে কিছু শক্তি সে নির্গমন করছে, কারণ পানিকে বাষ্পীভূত করতেও কি শক্তি দরকার। অভিসরণ প্রক্রিয়াকে সে কন্টিনিউ রাখছে, কারণ অভিসরণ প্রক্রিয়া না থাকলে মূল থেকে সে পানি খনিজ লবণ শোষণ করতে পারবে না, কোষ থেকে কোষে পানি যাবে না। ঠিক আছে, ওকে। বৃষ্টিপাত না হলে, বৃষ্টিপাত এই যে অভিসরণ প্রক্রিয়া বাষ্পটা এখানে যায়, ওটাই তো পরবর্তীতে বৃষ্টিপাত ঘটায়। সবকিছু দরকার। এটা তুমি ঘ নাম্বারে পড়তে পারো, ঘ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। পয়েন্টগুলো লিখবা, হ্যাঁ, 1 বাই 1, একটা পয়েন্ট যদি ভুল না যায়। পাতায় ছত্রাক আক্রমণ রোধ, কেন? এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। যখন প্রস্বেদন প্রক্রিয়া বাষ্প বের হতে থাকে তখন পাতার উপরে কিছু লবণ জমা হয়, লবণগুলা অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে, ব্যাকটেরিয়াকে জমতে দেয় না, ছত্রাককে জমতে দেয় না। ঠিক আছে, এই ভাই তুমি রোদে দাঁড়ায় থেকো, অনেক ঘাইমো, ঘামার পর দেখবা বডিতে নিঃশ্বাস লাগতেছে, শক্তিই পাচ্ছ না, শক্তি অপচয় হবে না কেন? নিজের সাথে মিলাও। প্লাজমোলাইসিস হচ্ছে, লাইসিস মানে ভেঙে যাওয়া, কোষের লাইসিস, প্রোটোপ্লাজম ভেঙে গেছে। আর টার্গার প্রেসার বলেছিলাম না, টান টান হইছে, এই যে রক্ষী কোষের ভিতরে পানি ঢুকতেছে, এটা টান টান হইতেছে, দেয়ালটাকে একটু টান খাবে না, এই যে প্রেসারটা, এটা হচ্ছে কি টার্গার প্রেসার। আর এই যে অবস্থা, এটা হচ্ছে টার্জিডিটি। ঠিক আছে, আব্দুল্লাহ বিন, আই হোপ ইউ গেট ইউর আনসার। আচ্ছা, তোমাদের বইয়ে একটা শব্দ আছে অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে, এটা আমি একটু পড়ায় দিই, হ্যাঁ। অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে এই জিনিসটা কি? ধরো এটা একটা কোষ, হ্যাঁ, এটা হচ্ছে কোষ ঝিল্লি, এটা হচ্ছে প্লাজমা ডেজমাটা, এটা ধরো কোষ ঝিল্লি কিছু একটা আছে, এটা হচ্ছে সাইটোপ্লাজম, ভেতরে আছে সাইটোপ্লাজম। ঠিক আছে, সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। এখন এই কোষ থেকে এই কোষে ডিরেক্টলি এই পথে বস্তুর যাতায়াত হতে পারে, অথবা এই যে ধরো কোষ প্রাচীর হয়ে হয়ে এই কোষে যাতায়াত হতে পারে। ঠিক আছে, দুই ধরনের যাতায়াত পথ সেটা ব্যবহার করতে পারে, ডিরেক্ট কোষ তো কোষ, সাইটোপ্লাজম টু সাইটোপ্লাজম, অথবা এই যে কোষ প্রাচীর হয়ে হয়ে যাওয়া। ঠিক আছে, এই যে ডিরেক্ট যেটা সাইটোপ্লাজম থেকে সাইটোপ্লাজমে গেল, এটা হচ্ছে সিম প্লাস্টিক পাথওয়ে, পথের নাম কি সিম প্লাস্টিক। আর এই যে ভাইয়া কোষ ঝিল্লি প্রাচীর হয়ে গেল, সেটা হচ্ছে অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে, অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে। তোমাকে সহজ করে বলি, ধরো তোমার রুম থেকে আরেকজন রুম, তুমি মাঝখানে দেয়াল একটা দরজা বানাইলা, ডিরেক্ট রুম টু রুম গেলা, এটা সিম প্লাস্টিক। আর তুমি কি করলা, তোমার রুমের ব্যালকনিতে গেলা, এই যে তোমার রুমের ব্যালকনি, ব্যালকনি হয়ে তার ব্যালকনি হয়ে তার রুমে ঢুকলা, এটা হচ্ছে অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে। এই দুটো শব্দ শুনবা, মনে হচ্ছে একটু কঠিন মনে হবে, বাট আজকে থেকে সোজা মনে হবে, তুমি তোমার বন্ধু বান্ধবকে পড়াই দিতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, প্রস্বেদন বাষ্পীভবন আমরা জানি, প্রস্বেদন কি একটা জীবে উদ্ভিদে হবে, শারীরবৃত্তীয় প্রক্রিয়া। বাষ্পীভবন প্লেটের মধ্যে পানি রেখে দিলে বাষ্পীভবন হবে, এটা একটা ভৌত প্রক্রিয়া।
ঠিক আছে, চাপের উদ্ভব ঘটে, ওইটাতে তেমন নাই। কোথায় হয়? পাতায়। ওটা কি? পাতার উপরে তুলে শুষ্কতা দেখা যায়। কারণ কি? ধরো পাতার মধ্যে এক ফোঁটা তুমি পানি ফেললা, এই পানিটা কি বাষ্পীভূত হয়ে যাবে, এটা বাষ্পীভবন। আর গাছের ভেতর থেকে যে পানিটা যাচ্ছে বাষ্পাকারে, সেটা হচ্ছে কি? প্রস্বেদন, বাষ্প। এই প্রক্রিয়ায় দেহের অতিরিক্ত পানি বাষ্পে পরিণত হয় এবং স্টোমাটা, লেন্টিসেল, ফাটল এবং কিউটিকল দিয়ে নির্গত হয়। এটা কি? উন্মুক্ত স্থান থেকে পানি তাপের কারণে বাষ্প পরিণত হয়, কোষের ভেতর থেকে না। কিন্তু জীবিত কোষ অবশ্যই প্রস্বেদন কি মৃত গাছে হবে না? জীবিত গাছে হবে। জীবিত গাছ ছাড়া তো শারীরবৃত্তীয় কাজ হবেই না। আর বাষ্পীভবনে এই জীবিত মৃত ডাজ ম্যাটার। প্রোটোপ্লাজম, যেহেতু জীবিত, প্রোটোপ্লাজম জীবনের ভিত্তি, অবশ্যই প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত হবে। এটা ভৌত প্রক্রিয়া, জীবন্ত জিনিসের দরকার নেই, এটার প্রোটোপ্লাজমের সাথে কোনো সম্পর্কই নাই। আখিমনি টার্গার প্রেসার তো বললাম, এই যে টান টান খায়, আলটিমেটলি কি? একটা কোষ স্ফীত হয়, প্রোটোপ্লাজমে পানি ঢোকে, তখন যে প্রেসারটা হয় সেটা হচ্ছে টার্গার প্রেসার। টার্গার প্রেসার। ঠিক আছে, যে চাপটা অনুভূত হয় সেটা টার্গার প্রেসার। আর যে স্ফীত হচ্ছে, এই ঘটনাটাকে বলা হচ্ছে টার্জিডিটি। কি বলা হয়? টার্জিডিটি, মানে স্ফীত হওয়া, টার্জিডিটি। স্ফীত হয়েছে, চাপটা দিচ্ছে, টার্গার প্রেসার। চুপসে যাওয়া প্রোটোপ্লাজমে যখন বহির অভিসরণ প্রক্রিয়া পানি বের হয়ে যায়, প্লাজমোলাইসিস। অভিসরণ আমরা পড়েছি, ব্যাপনও পড়েছি। ইমবাইবিশন কি? কলয়েড জাতীয় বস্তুগুলার পানি শুষে নেওয়ার প্রক্রিয়াকে বলা হয় ইমবাইবিশন। তুমি টেবিলে একটু পানি ফেলে দাও, আম্মু বকা দিবে, ফেলো না, একটু ফলো, হ্যাঁ আচ্ছা। তারপর টিস্যু নাও, টিস্যুটা দেখবা পানিটিকে আস্তে আস্তে চুষে নিচ্ছে, এটা হচ্ছে ইমবাইবিশন প্রক্রিয়া। গুড। অতিরিক্ত অভিস্রবণ এড়াতে, প্রস্বেদন এড়াতে কি কি অভিযোজন হয়? যেমন ধরো মরুজ উদ্ভিদগুলো আছে, এটা তোমার আবুল হাসান স্যারের বইয়ে নাই, অন্য বইয়ে থেকে নিয়ে এসেছি, বাট জেনে রাখো। মরুজ উদ্ভিদ, এরা পানি পায় না, সারাদিন তপ্ত গরমে থাকে, ওদের যদি বেশি বেশি প্রস্বেদন হবে, হবে না, ওদের পানিকে ধরে রাখতে হবে। এই জন্য কিছু অভিযোজন প্রক্রিয়া তারা সম্পন্ন করে। নাম্বার 1, পাতা কাটায় রূপান্তর হয়। দেখবা ফণিমনসা, ক্যাকটাস, পাতাগুলা কাটায় রূপান্তরিত হয়। কারণ পাতা বেশি মানে পত্ররন্ধ্র বেশি, পত্ররন্ধ্র বেশি মানে প্রস্বেদন বেশি, তার পানি কম ভাই, এত কষ্ট পানি নিচ্ছে, পানি বের করে দিলে হবে না, ধরে রাখবে, সো পাতা কাটায় রূপান্তর হয়। কিউটিকলটা অনেক বেশি মোটা থাকে, অনেক বেশি মোটা, এত মোটা লেয়ার ভেদ করে প্রস্বেদনটা কমে যায়। নিমজ্জিত পত্ররন্ধ্র, মানে পত্ররন্ধ্র সে লুকায় রাখে, পত্ররন্ধ্রকে লুকায় রাখে। ঠিক আছে, ওকে। ক্যাম প্রক্রিয়া, ওটা বাদ দাও, ক্রাসালোসিন অ্যাসিড মেটাবলিজম, ওটা একটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, ওটা মরুজ উদ্ভিদে হয়। এটা হচ্ছে পাতা ঝরালো, ঝরানো বা গোটানো, যে ভাই পাতায় রাখবে না, ধুর পানি এমনিই কম, পাতায় ঝরায় ফেললাম, যেটা শীতকালে হচ্ছে, তাই না? ওকে। আরেকটা হচ্ছে গাছগুলো একটু রসালো হয়, ঝোপের মতো হয়ে যায়, বেশি বড় হয় না, ঝোপের মতো হয়ে যায়। ঠিক আছে, এই ছিল তোমার প্রস্বেদন নিয়ে ওভারঅল। তাহলে প্রস্বেদন কি আমরা জানলাম। এই আমার কথাগুলো শোনো, প্রশ্নগুলো উত্তর তুমি জানো কিনা। তোমাকে যদি বলা হয় প্রস্বেদন কি বলতো, তুমি বলবা ইয়েস পারি। তোমার যদি বলা হয় প্রস্বেদনের প্রকারভেদ বলতো, পারবো। তোমার যদি বলা হয় প্রস্বেদন প্রক্রিয়াটা লেখো তো ভাই, পারবো। প্রস্বেদনের প্রভাবক গুলা বলতো, পারবো। প্রস্বেদনের প্রয়োজনীয়তা কি বলতো, পারবো। প্রস্বেদনকে নেসেসারি এভিল কেন বলা হয় বলতো, পারবো। তাই না? গুড। আচ্ছা, নর্মালি দিনের বেলায় প্রস্বেদন প্রক্রিয়া হয়, রাতের বেলায় বন্ধ থাকে, কিন্তু পাথরকুচি ডিফারেন্ট। পাথরকুচি রাতে হয়, দিনের বেলায় বন্ধ থাকে প্রস্বেদন প্রক্রিয়া, বুঝছো? আচ্ছা, একটা জিনিস বলে দেই এখানে, আমরা যে যে পিএইচ এর কাহিনী পড়লাম না, এখানে একটা এনজাইম আছে, বুঝছো? এই এনজাইমটা হচ্ছে ফসফোরাইলেজ এনজাইম। এখানে একটা এনজাইম কাজ করে যার নাম ফসফোরাইলেজ এনজাইম। এই যে ফসফেট যুক্ত হয় না, ফসফোরাইলেজ এনজাইম, ফসফোরাইলেজ এনজাইম এই প্রক্রিয়াটা সম্পন্ন করে, যে ফসফেট যুক্ত হয়। ঠিক আছে, ফসফোরাইলেজ এনজাইম, ফসফোরাইলেজ এনজাইম। এনিওয়েজ, ডান। এখন আমরা একটু প্র্যাকটিসে চলে যাই, হ্যাঁ, দেখি পারি কিনা। উদ্ভিদ দেহ থেকে সর্বোচ্চ শতকরা কত অংশ পানি বাষ্প আকারে বের হয়ে যায়? ভাই কি বলছিলাম, 100 মধ্যে 99 লিটার ব্যবহার করতে পারে না, মানে 99%। ও কেন রাতে হয়? রাতে হয় ধরো এগুলা অ্যাডাপ্টেশন প্রসেস। দিনের বেলায় এত সূর্যালোক থাকে, তারা একে তো পানি কম, দিনের বেলা সূর্যের প্রখরতা অনেক অনেক বেশি, তখন সে দিনের বেলা পত্ররন্ধ্রটাকে খোলে না, যে তখন যদি খুলে যায় পানি বেশি বের হয়ে সে নিয়ন্ত্রণ করতে পারবে না, তখন তার সমস্যা হবে। আর রাতে কম্পারেটিভলি টেম্পারেচার লো, তাই না?
তখন বাষ্পীভবন প্রক্রিয়া সে নিয়ন্ত্রণ করতে পারে। তার যে পানির সাপ্লাই কম, এই সাপ্লাই অনুপাতে প্রশোধনটা বেশি হয় না, রাদার একটা নিয়ন্ত্রিত উপায় রাখে। ঠিক আছে? তখন এই পোল দিতে পারি না। রবিন কে আছে? রবিন একটা পোল দিয়ে দাও না ভাই। রক্ষী কোষের কাজ। জিলাটিন কি? জিলাটিন একটা পদার্থ, থকথকে একটা স্টিকি আঠালো পদার্থ। আমার দেশ বাংলাদেশ, আমার হোম টাউন কিশোরগঞ্জ। পোল দাঁড়াও রবিন, আমি তোমার বলতেছি, এটাই পোল দাও। রক্ষী কোষের কাজ কি? খাদ্য জমা রাখা, খাদ্য প্রস্তুত করা, লবণ সঞ্চালন, খাদ্য পরিবহন। একটু ট্রিকি কোশ্চেন। আমি রক্ষী কোষের গঠন বলছি, গঠনে তুমি এটার কাজটা খুঁজে পাবা। রক্ষী কোষের কাজ কি? পোল দিচ্ছে, আর পোল যাচ্ছে না। হাই হাই, এই অ্যাপে মনে হয় সমস্যা হচ্ছে, পোল যাচ্ছে না। আচ্ছা আজকে বাদ দাও, আজকে পোলটা বাদ দাও, আজকে আমরা ভার্বাল পোল করি। হ্যাঁ, আমি বলবো র্যাপিড ফায়ার, র্যাপিড ফায়ার, র্যাপিড ফায়ার, কেমন? র্যাপিড ফায়ার, বলতে থাকো বলতে থাকো ফাস্ট। দেখো রক্ষী কোষে আমরা কি বলছিলাম? বিরাট বড় একটা প্লাস্টিক রাখছিলাম রক্ষী কোষে, মনে আছে? প্লাস্টিকের কাজ কি? খাদ্য প্রস্তুত। এই যে খাদ্য প্রস্তুত, সবুজ, সবুজ মানে খাদ্য প্রস্তুত। লুকায়িত পত্রবন্ধ কোথায়? একটু আগে দেখলাম লুকায়িত পত্রবন্ধ মরুজ উদ্ভিদে থাকবে। কোথায়? করবি, 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 লুকায়িত পত্রবন্ধ করবি। মনে হচ্ছে নিলাম চলতেছি। করবি 1, করবি 2, করবি 3। আচ্ছা গুড। দিনের বেলায় আলোক বর্ণালীর কোন অংশ রক্ষী কোষের রিসেপ্টর, রিসেপ্টরকে উদ্দীপ্ত করে? বলেছিলাম কোন আলো রিসেপ্টর গুলাকে ঝাঁকানাকা বানায় দেয়, ছটফট করায়? কোনটা? বেগুনি, লাল, সবুজ, নীল। আমরা মনে হয় বেগুনি, লাল, সবুজ আজকে আলোচনাই করি নাই, আমরা নীল নিয়ে আলোচনা করেছি। ব্লু লাইট প্রশোধন, নীল আলোতে প্রশোধন হয়। গুড। কোন ক্ষেত্রে প্রশোধন হার বেশি হয় দেখি তো, এটা একটু বলো। আর্দ্রতা বেশি হলে, বায়ুচাপ কম হলে, তাপমাত্রা কম হলে, বায়ু প্রবাহ কম হলে। আমি একটু ব্যাখ্যা করি। দেখো, যদি আর্দ্রতা বেশি হয় মানে আগে থেকে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, তার মানে জলীয় বাষ্পটা যাওয়ার জায়গা পাবে না, যে ভাই আগে থেকে তো সম্পৃক্ত, কোথায় যাব, তখন প্রশোধনটা কমে যাবে। বায়ুচাপ যদি কম হয়, তাপমাত্রা কম হলে তো ভাই তাপমাত্রা কম, পানি বাষ্পীভবন করার জন্য বেশি সময় লাগবে, প্রশোধনটা কমে যাবে। বায়ু প্রবাহ কম হলে, বায়ু প্রবাহ কম মানে কি? জলীয় বাষ্প যে গেছে গাছের উপরেই আছে, এটা যাচ্ছে না, সরতেছে না, নতুন বাষ্প যাওয়ার জায়গায় করে দিচ্ছে না, সো এটাও প্রশোধন প্রক্রিয়া কমায় দিবে। কিন্তু চাপ কমলে, তোমরা পড়েছো বায়ু চাপ কমলে স্ফুটনাঙ্ক কমে নাকি বাড়ে? চাপ কমলে স্ফুটনাঙ্ক কমে যায়, মানে পানিটা আগেই বাষ্পে পরিণত হবে তাড়াতাড়ি, তখন প্রশোধন প্রক্রিয়ার হার বেড়ে যাবে। আর বায়ুচাপ বেড়ে গেলে তোমরা পড়েছো চাপে স্ফুটনাঙ্ক বাড়ে, যেমন যেটা প্রেসার কুকারের প্রিন্সিপাল। তখন কি বেশি তাপমাত্রা লাগবে, বেশি সময় লাগবে, প্রশোধন কমে যাবে। গুড। এস বি আলো অনুত্তর দিচ্ছে, বিশাল, ওকে। এই এস বির ফুল ফর্ম কি? এই দেখো তো, এটা পারবা কিনা, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। পত্ররন্ধ্রীয় ঘড়ি, এইটা একটু দেখি, তোমরা একটু তোমাদের উচ্চতর দক্ষতা আমাকে বলো। পত্ররন্ধ্রীয় ঘড়ি কি জিনিস? পত্ররন্ধ্রীয় ঘড়ি কি হইতে পারে? ব্যাপারটা কি? আল্লাহু আকবার। বা স্টোমাটাল ক্লক জিনিসটা কি? দেখো, একটু আগে আমি বললাম একটা জিনিস, যে এই যে ভাই দিনের বেলায় পত্ররন্ধ্র খুলতেছে, রাতের বেলায় বন্ধ হচ্ছে, বা কোন উদ্ভিদে রাতের বেলায় খুলতেছে, দিনের বেলায় বন্ধ হচ্ছে, এই যে দিন রাত্রির পর্যায়ক্রমে পত্ররন্ধ্রে খোলা এবং বন্ধ হওয়া, সেটাকে বলা হচ্ছে স্টোমাটাল ক্লক। দিন রাত্রির পর্যায়ক্রমে পত্ররন্ধ্রে খোলা এবং বন্ধ হওয়া, সেটা হচ্ছে কি স্টোমাটাল ক্লক। ঠিক আছে? প্রশোধন কি? পারি। স্টোমাটা কি? পারি। স্টোমাটা মানে পত্ররন্ধ্র, সেম বাংলা। প্রশোধন বলতে কি বোঝায়? পারি। খোলা বন্ধ হওয়ার প্রক্রিয়াটি তিনটি গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে, খেয়াল করো। পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়ার প্রক্রিয়া তিনটি গুরুত্বপূর্ণ, কোন তিনটি? পত্ররন্ধ্র খুললে কার্বন ডাই অক্সাইড আসে, মানে সালোক সংশ্লেষণ।
পত্রন্দের কাজ যেটা বলছিলাম, অক্সিজেন শ্বসন আর পানি বা বাষ্প প্রস্বেদন। এই প্রস্বেদন, সালোক সংশ্লেষণ, শ্বসন, তিনটা প্রক্রিয়া নিয়ন্ত্রিত হয় পত্ররন্ধ্রের খোলা এবং বন্ধ হওয়ার মাধ্যমে। তুমি ব্যাখ্যা করলে এটা ঘ নাম্বারের প্রশ্ন, আইদার গ নাম্বারের প্রশ্ন। পত্ররন্ধ্রের কাজ ডান, মানে এই দুইটা জিনিস সেম, দুটো উত্তর সেম। প্রস্বেদন প্রক্রিয়া প্রভাবক পড়ে ফেলেছে। চিত্র সহ পত্ররন্ধ্রের গঠন, এটা আমরা জানি, এটা আমরা 3D ভিজুয়ালাইজ করে দেখেছি। ডান, এগুলো ভাই তুমি পারবা। একবার চোখ বুলাও, দেখো তো, একবার চোখ বুলাও। একবার একটু চোখ বুলাও, দেখি দেখি, ফাস্ট ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ক্ষুধা লাগছে আমার। হ্যাঁ হ্যাঁ, 2 মিনিট ওভার হয়ে গেছে, এই জন্য তো বলি ক্ষুধা কেন লাগছে। ছুটি তো আমিও দিতে চাই, তোমরাই তো বলতেছো না। এই এটা পারবে, এটা কিসের? পত্ররন্ধ্র, রক্ষী কোষ। আর রক্ষী কোষের পাশে এগুলা কি পড়েছো? প্রাপ্য পড়াইছে টিস্যু, টিস্যু তন্ত্রে সহকারী কোষ। এই মাঝে মাঝে কিন্তু কোন ভাই কি পড়াইছে আমি প্রশ্ন ধরবো তোমাদের, তো ভাইয়াদের সম্মান রাখার স্বার্থে কিন্তু পারতে হবে। এই যে মুখে বলো ভাইয়াদের অনেক বেশি ভালোবাসি, শ্রদ্ধা করি, না পারলে কিন্তু ভাইয়ার বদনাম। এই বদনাম হলে ভালোবাসা শ্রদ্ধার কোনো দাম নাই, তো বদনাম করা যাবে না। এটা আমরা পারবো, রাইট? প্রভাবক আমরা পারবো। এই যে আধুনিক মতবাদ, পটাশিয়ামের যে ভূমিকা, এটা আমরা পেরেছি। তো সবই যেহেতু পেরে ফেলেছি, আর ক্লাস কেন আর দীর্ঘায়িত আমরা করব, ক্লাসটা শেষ করব 2টা মেসেজ দিয়ে। সবাই কান খাড়া করে 2টা মেসেজ শোনো। আমি বারবার বলি, তোমাদের এতবার বলি, পড়াশোনার বাইরে এত কথা, এত মোটিভেটিং লাইক, আমি নিজে মোটিভেটেড হয়ে যাই, জোশ চলে আসে। পরে মনে হয় যে আরে আমার তো ইয়ার ফাইনাল নাই, তাহলে আমার মানে বার্ষিক পরীক্ষায় ভালো করতে হবে, এই জোশ কেন আসতেছে? আমার তো বোর্ড পরীক্ষা নাই। তখনই এইটা আমি অন্য জায়গায় কাজে লাগে, যে আমারও তো কিছু পড়াশোনা আছে, ওইদিকে কাজে লাগে। ঠিক আছে? সো শুধু আমার মোটিভেটেড থাকলে হবে না, ইউ হ্যাভ টু বি মোটিভেটেড, দ্যাটস দ্য মেইন গোল। 2টা কথা। প্রথম, ইয়ার ফাইনাল যা হইছে হইছে, যা করছো ভন্ডামি বাদ দাও। আজকে থেকে, প্রতিদিনে আজকে থেকে বলি, যাই হোক আবারও বলি, আজকে থেকে শুধুমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস রেখে অনেক অনেক বেশি পরিশ্রম করে ভাইয়াদের কথা শুনে পড়া পড়া পড়া, দেখবা বোর্ড পরীক্ষা ভালো হবে, অ্যাডমিশনও ভালো। ঠিক আছে? নাম্বার 2, অলওয়েজ বি পজিটিভ। পজিটিভ থাকতে হবে, এটা জীবনের সর্বক্ষেত্রে। এই কথা তোমার কাছে খুবই ছোট মনে হচ্ছে, বাট বি পজিটিভ 2টা শব্দ, ইট ক্যান চেঞ্জ ইউর লাইফ। ঠিক আছে? আর ফিয়ারলেসলি পড়তে হবে। তোমাদের ছোট ভাই বোনরা চলে আসছে এইচএসসি 28, তোমরা যদি ফিয়ারলেসলি না পড়ো, তোমরা কেমনে ওরে বলবা, ওদের বলবা, জ্ঞান কেমনে দিবা যে ফিয়ারলেসলি পড়? তোমাদের কাজ আছে না যে ফিয়ারলেস মেথড অফ বায়োলজি, ফিয়ারলেস মেথড অফ স্টাডি এমন ভাবে পড়া যে তোমাকে দেখে তারা বুঝে দিস ইজ দ্য ব্র্যান্ড অফ স্টাডি, এইভাবে পড়াশোনা করা উচিত। তোমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফিয়ারলেস মেথডের। ঠিক আছে? সো ওকে, ভালো থাকো, সুস্থ থাকো। ক্লাস কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে। হ্যাঁ, আর নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।